আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ভিডিও ক্লাসে। আমি ইমরান মাহমুদুল শিফাত, তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর, থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 4A এর অংশটুকু আজকে আমরা পড়িয়ে দিব। সর্বপ্রথম আমি সর্বোপরি সবসময় যেটা পড়াই, প্রথমে আমরা ভোকাবুলারি শিখব, তারপরে আমরা প্যাসেজটা খুব ভালো করে পড়ব, সবার শেষে গিয়ে আমরা এমসিকিউ এবং অ্যান্সারিং কোশ্চেন প্র্যাকটিস করব। আশা করি ক্লাসটি তোমাদের জন্য অনেক বেশি আনন্দদায়ক হবে। আচ্ছা, যাই হোক, আমরা আজকে এই প্যাসেজটা যে পড়ব, দ্য হুইল অফ সাইক্লোন। হ্যাঁ, মানে ঘূর্ণিঝড়ের যে চাকা এরকম বোঝায়। হুইল মানে তো চাকা বোঝায় বা ঘূর্ণি বোঝায়। দ্য হুইল অফ সাইক্লোন, ঘূর্ণিঝড়ের ঘূর্ণি। হ্যাঁ, এটা বুঝাবে। এখানে হুইল মানে চাকাও বোঝায়, হুইল মানে ঘূর্ণিও বোঝায়, ঘূর্ণায়মান কোনো কিছু এরকমও বোঝায়। ঠিক আছে, বিভিন্ন অর্থ আসে। আমরা এখান থেকে যদি একটু পড়ানো শুরু করি, দেখো, ব্লেজিং। ব্লেজিং মানে হচ্ছে অত্যন্ত উষ্ণ বা উজ্জ্বল, এক্সট্রিমলি হট বা ব্রাইট, যেটাই বোঝায় সেন্টেন্স অনুসারে বসবে। আমরা যদি অত্যন্ত গরম, গরম, উষ্ণ মানে অনেকে জানো না, উষ্ণ মানে অনেকে ঠান্ডা মনে করে, উষ্ণ মানে কিন্তু গরম বোঝায়, তাই না? উষ্ণ মানে হচ্ছে গরম, পাশাপাশি এটা উজ্জ্বল বোঝায়, উজ্জ্বল। উজ্জ্বল মানে হচ্ছে যেটা অনেক বেশি আলোকিত, তাহলে এক্সট্রিমলি হট আর ব্রাইট। স্কর্চিং, স্কর্চিং আর হচ্ছে ফিয়েরি, স্কর্চিং আর হচ্ছে ফিয়েরি, উজ্জ্বল বুঝায়, উষ্ণ বুঝায়। আর একটা হচ্ছে কুল, মানে ঠান্ডা বোঝাচ্ছে, ডিম মানে হচ্ছে অন্ধকারাচ্ছন্ন। দুইটা মিনিংয়েই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। চিল শব্দের অর্থ হচ্ছে শীতলতা, চিল মানে ঠান্ডা হও, চিল, হ্যাঁ, আরাম করা এরকম বোঝায়। চিল মানে হচ্ছে শীতলতা, তাহলে এটা দ্বারা যদি উষ্ণ বোঝায়, এই চিল দ্বারা বোঝাচ্ছে কি শীতলতা, কিন্তু উপরেরটা হচ্ছে অ্যাডজেক্টিভ, চিল হচ্ছে নাউন। কিন্তু এখানে চিল যেহেতু নাউন, তাহলে এটার সিনোনিমগুলোও কি হবে, অর্থটাও হবে কি নাউন। যেমন হচ্ছে কোল্ডনেস বোঝায়, কোল্ডনেস মানে হচ্ছে তোমার কি, কোল্ডনেস শব্দ দ্বারা ঠান্ডা বোঝায়, স্পেশালি আনপ্লিজেন্ট, মানে এক কথা তোমার এতটাই ঠান্ডা যেটা আমাদের শরীরের জন্য কি নয়, সহ্যকর নয়, যেটা আমাদের শরীরের জন্য কখনোই কি নয়, সহ্যকর নয়। কুলনেস, কুল দুইটাই ব্যবহৃত হতে পারে। যখন তুমি এই কুল কথাটা, কুলনেস হচ্ছে নাউন হিসেবে বসছে, কুলটা আমরা মূলত অ্যাডজেক্টিভ হিসেবে, হ্যাঁ, কোল্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করি। কুল মানে হচ্ছে ঠান্ডা বোঝায়, ঠিক আছে। ওয়ার্মথ, ওয়ার্মথ মানে উষ্ণ, হিট মানে হচ্ছে গরম বা উষ্ণতা। এখানে আমরা যদি দেখি চার্নিং, চার্নিং মানে হচ্ছে ঘূর্ণায়মান। মুভিং অর কজিং টু মুভ অ্যাবাউট ভিগোরাসলি, মানে ভীষণ মাত্রায় ঘোরা, ভীষণ মাত্রায় ঘুরতে থাকা, এটা হচ্ছে চার্নিং। মুভিং অর কজিং টু মুভ অ্যাবাউট ভিগোরাসলি, কীভাবে, ভিগোরাসলি মানে হচ্ছে মাত্রাতিরিক্ত বা হচ্ছে উইথ গ্রেট স্পিড, ভীষণ মাত্রায়। এটা কী হবে, স্টারিং আর হচ্ছে রিলিং, উইরলিং, উইরলিং, এইচটা থাকবে না, এইচের উচ্চারণটা হবে না, উইরলিং হবে, ঠিক আছে, উইরলিং। স্টার্লিং, এই যে স্টার্লিং আমরা কোথায় পাই, ওই যে আমাদের যে কী আছে, স্টিয়ার থাকে না, স্টিয়ারলিং, স্টিয়ারলিং আমাদের গাড়িতে যে স্টিয়ার থাকে, যেটাকে মূলত ঘোরানোর মাধ্যমে আমরা গাড়িকে কন্ট্রোল করি, তাই না? এখানে মূলত সেই বিষয়টাই বসছে, স্টিয়ারলিং আর হচ্ছে উইরলিং। এখানে কি আছে, কামিং আছে, দেখো, কালমিং হবে না, এলটা সাইলেন্ট থাকবে, কামিং। তাহলে একটা হচ্ছে ঘূর্ণায়মান, মানে যেটা কি এই যে উইরলিং বা স্টিয়ারলিং দুইটাই হয়, কিন্তু কামিং মানে হচ্ছে হলো শান্ত থাকা, এটা ঘুরবে না, এটা স্থির থাকবে, হ্যাঁ, পজ থাকা, থেমে থাকা। এটাকে আমরা কি বলতে পারি, পজিংও বলতে পারি। আমরা ইচ্ছা করলে এটাকে পজিং হিসেবেও ব্যবহার করতে পারি, পজিং। যদিও পাসিং হয়ে যায়, পাসিং ইউ আছে একটা, এখানে আমরা একটা ইউ বসিয়ে দিব, এটা এরকম হতে পারে, PAUSING, আমরা এটাকে এই অর্থে ব্যবহার করতে পারি, হ্যাঁ, পজিং হিসেবে আমরা ব্যবহার করতে পারি, যেটা মূলত থেমে থাকা অর্থ দেয়, ঠিক আছে, কামিং বা পজিং। স্টিয়ারিং, হুইরলিং এটা দ্বারা ঘূর্ণায়মান বোঝায়। এরপরে আমরা যদি দেখি ক্রাউস্ট, ক্রাউস্ট শব্দের অর্থ হচ্ছে নিচু হয়ে বসা, এই যে বেন্ড ডাউন, লো উইথ দ্য বডি ক্লোজ টু দ্য গ্রাউন্ড, এটা অনেকটাই বলতে গেলে আমরা যে রুকু সিজদা করি না, শরীরকে ভাঁজ করে ফেলি, এটা রুকু সিজদা করা বা শরীরকে ভাঁজ করে ফেলা, এই জিনিসটাকে আমরা মূলত ক্রাউস্ট বলতে পারি, বা নিচু হয়ে বসা। স্কোয়াট করা, স্কোয়াট, ব্যায়ামের মধ্যে স্কোয়াট করে না, এরকম করে ধরে ধীরে ধীরে নিচের দিকে বসে, এটিকে বলা হয়েছে স্কোয়াট। আর এটা দ্বারা স্কোয়াটটার বিপরীত, যেহেতু বসা, বসার উপরে বিপরীত কি, অবশ্যই ওঠা, বসার থেকে ওঠা, তাহলে বসা, ডাউন হওয়া, ওঠা, রাইজ হওয়া, রাইট, তাহলে রাইজ হচ্ছে তোমার কি হবে, বড় হওয়া। আর স্ট্যান্ড মানে কি, স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, তাহলে বসা থেকে দাঁড়ানো, স্ট্যান্ড আর রাইজ দুইটাই কিন্তু হতে পারে। এখানে পজিং বানান করেছি, এখানে এন্টার দিই নাই,
এখানে এন বসিয়ে জি, মানে জায়গা ছোট তো একটা একবার এক একটা বাদ দিচ্ছি। পজিং এটা হতে পারে, এটা কিন্তু কামিং এর সিনোনিম, ঠিক আছে। ক্রাউচড মানে নিচু হয়ে বসা। ডেব্রিস মানে ধ্বংসাবশেষ। ডেব্রিস শব্দের অর্থ হচ্ছে ধ্বংসাবশেষ। এই যে স্ক্যাটার্ড ফ্র্যাগমেন্ট মানে হচ্ছে মানে একদম ভাঙচুর অবস্থার পরে যেটুকু অংশ বেঁচে থাকে, ফ্র্যাগমেন্ট মানে অবশিষ্ট অংশ। টিপিক্যালি অফ রেকেস্ট, রেকেস্ট মানে ভগ্নাংশ, এক কথায় বলতে গেলে ভগ্নাংশ বা ধ্বংসাবশেষ, ভেঙে আলাদা হয়ে যাওয়ার পরে যে অংশটুকু থাকে। তাহলে এখান থেকে আমরা বলবো হচ্ছে রাবো অথবা রেকেজ। এই যে রেকেজ আমরা এখানে দেখেছি না, মানে একদম ভেঙে যাওয়া অংশটাই হচ্ছে আমাদের রেকেজ। ভেঙে যাওয়া অংশটাই হচ্ছে আমাদের রেকেজ বা অবশিষ্টাংশ বোঝায়। তাহলে এখানে আমরা হোলনেস, হোল শব্দের অর্থ সম্পূর্ণ। ওই যে আমরা বলি না a + b হোল স্কোয়ার, সেই হোল মানে হচ্ছে সম্পূর্ণ অংশ। তাহলে এখান থেকে আমরা হোলনেস বলতে কি বুঝাবো? হোলনেস মানে সম্পূর্ণ অংশ। ভ্যালুয়েবলস, ভ্যালুয়েবলস মানে হচ্ছে এখানে মূল্যবান, ভ্যালুয়েবল বোঝায়। ভ্যালুয়েবল শব্দের হচ্ছে মূল্যবান অংশ। সম্পূর্ণ অংশকে আমরা মূল্যবান অংশ দ্বারাও এখানে উল্লেখ করতে পারি। ভ্যালুয়েবলস মূল্যবান অংশ বলতে টিকে থাকা অংশ। একটা হচ্ছে ভগ্নাংশ আর একটা হচ্ছে টিকে থাকা অংশ, ধ্বংসপ্রাপ্ত অংশ আর একটা হচ্ছে সম্পূর্ণ অংশ এবং ভালো অংশ, সেটা বোঝায়। এরপরে যেটার কোনো ক্ষতি হয়নি, ডিভাস্টেশন মানে ব্যাপক ক্ষতি, ব্যাপক ধ্বংস। ডিভাস্টেশন, হ্যাঁ, ডিভাস্টেটেড মানে ধ্বংসপ্রায়, আমরা পড়েছিলাম না এর আগে বিভিন্ন ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করেছি। ডিভাস্টেশন মানে হচ্ছে ক্ষতি, ব্যাপক ক্ষতি। গ্রেট ডিস্ট্রাকশন অর ড্যামেজ, তাহলে ড্যামেজ, ডিস্ট্রাকশন, ডিভাস্টেশন একই অর্থ দেয়, ঠিক আছে। সবই কিন্তু এখানে কি দিব, নাউন হিসেবে ব্যবহার হবে। গ্রেট ডিস্ট্রাকশন ব্যাপক ক্ষতি, ব্যাপক ধ্বংস। তাহলে এখান থেকে আমরা কি দিব, সিনোনিম হিসেবে আমরা রুইন বা ধ্বংস, ডিস্ট্রাকশন মানেও ধ্বংস দিতে পারি। আমরা রুইন দিতে পারি, পাশাপাশি আমরা ডিস্ট্রাকশনও ব্যবহার করতে পারি। তাহলে ডিভাস্টেশন, রুইন, ডিস্ট্রাকশন আর হচ্ছে ড্যামেজ, চারটা, এখানে চারটা সিনোনিম। ড্যামেজ, ডিস্ট্রাকশন, রুইন আর সবার শেষে হচ্ছে ডিভাস্টেশন, এই চারটাকে ব্যবহার করতে পারি। আমরা লাস্টে গিয়ে দেখলাম কনস্ট্রাকশন। এখানে যেহেতু আমরা ক্ষতি বুঝাচ্ছি, মানে ভেঙে যাওয়া বা হচ্ছে ভগ্ন অংশ, হ্যাঁ, ব্যাপক ক্ষতি বুঝছি, তাহলে কনস্ট্রাকশন মানে গঠন করা, গঠিত অংশ। একটা হচ্ছে ভেঙে যাওয়া অংশ বা ভেঙে যাওয়া, এটা হচ্ছে ভেঙে যাওয়া, ভেঙে যাওয়া, আর এটা হচ্ছে গড়ে তোলা, গঠন, গঠন, শুধুমাত্র গঠন। আর ইনট্যাক্টনেস মানে হচ্ছে এখানে গঠন হিসেবেই কাজ করবে। ইরি, ইরি মানে হচ্ছে ভৌতিক। ইরি শব্দের অর্থ হচ্ছে ভৌতিক, অ্যাডজেক্টিভ বোঝায়, হ্যাঁ। ইরি শব্দের অর্থ ভৌতিক। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, যাকে আমরা পেকুলিয়ার বলতে পারি। অনেক সময় পেকুলিয়ার কথাটা কিন্তু যুক্ত হয়, PECULIER, পেকুলিয়ার, হ্যাঁ। অনেক সময় দেখা যায় যে এই অর্থটা কিন্তু আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হওয়া দেখি, হ্যাঁ। অদ্ভুত। ফ্রাইটেনিং মানে ভীতিকর, ফ্রাইটেনিং শব্দের অর্থ ভীতিকর। সিনোনিম হিসেবে কি দেওয়া আছে, ঘোস্টলি, এই যে এখানে ঘোস্টলি শব্দের অর্থ কি, ভীতিকর। আনক্যানি, এটাও ভীতিকর বোঝায়। অর্ডিনারি মানে সাধারণ, ন্যাচারাল মানে হচ্ছে সাধারণ। যেটা সাধারণ নয় সেটাই কি, ভৌতিক, এই অর্থে এখানে আসছে। যেটা সাধারণ নয় সেটাই কি, ভৌতিক। যেটা সাধারণ নয় সেটাই হচ্ছে ভৌতিক। ন্যাচারাল হচ্ছে তোমার ইরি এর বিপরীত, ভৌতিকের বিপরীত হচ্ছে স্বাভাবিক। অর্ডিনারি এর বিপরীত হচ্ছে ইরি, স্বাভাবিকের বিপরীত হচ্ছে ভৌতিক। আমরা এইভাবে কিন্তু এটার ব্যবহার পেতে পারি, ঠিক আছে। তারপরে যদি দেখি এক্সট্রুশন, এক্সট্রুশন মানে হচ্ছে বহির্ভূত অংশ। মানে এক্স শব্দের অর্থ হচ্ছে বাইরে চলে যাওয়া, এক্স কথাটা যেখানে পাবা এটা দ্বারা বাইরে চলে যাওয়া অংশ, বাইরের অংশ বোঝায়। এক্সট্রুশন মানে হচ্ছে বহির্গত বা বাইরে বের হয়ে যাওয়া অংশ। এ শেপ অর অবজেক্ট পুশড আউট, যেটা মূলত বাইরে হয়ে গেছে, বের হয়ে গেছে এমন আকার অথবা এমন বিষয়কে বোঝাচ্ছে। এটা দ্বারা মূলত কি বোঝায়, প্রজেকশন অথবা প্রস্ট্রুশন, প্রজেকশন অথবা প্রস্ট্রুশন এটা সিনোনিম হিসেবে ব্যবহৃত হবে। প্রজেকশন অথবা প্রস্ট্রুশন, পাশাপাশি আমরা আইডেন্টেশনকে অ্যান্টোনিম হিসেবে পাচ্ছি। আইডেন্টেশন মানে হচ্ছে এখানে বহির্গত অংশের বিপরীতে অবশ্যই কি হবে, ভেতরের অংশকে বোঝাচ্ছে, হ্যাঁ। ফ্রেঞ্জাইট মানে আতঙ্কিত, আতঙ্কিত, অতি উন্মত্ত। ওয়াইল্ডলি এক্সাইটেড অর আনকন্ট্রোলড মানে যেটা হচ্ছে আমাদের কিসের বাইরে, মানে আমাদের নিজের অধীনে থাকে না, কন্ট্রোলের বাইরে, আউট অফ কন্ট্রোলকে আমরা এখানে কি বলবো, ফ্রেঞ্জাইট বলতে পারি। সেটা আমি তুমি যেই হোক। ওয়াইল্ডলি মানে মাত্রাতিরিক্ত এক্সাইটেড, হ্যাঁ। এই যে আমরা বন্য বলি না, বুনো, হ্যাঁ, বন্য মানে আমাদের মধ্যে যখন হচ্ছে
প্রাণীদের মধ্যে আচরণ চলে আসে সে তখনই তো আমরা ওয়াইল্ডলি বলি, তাই না? ঠিক সেরকম এখানে হচ্ছে ওয়াইল্ডলি এক্সাইটেড আর হচ্ছে আনকন্ট্রোল, মানে কন্ট্রোলের বাইরে এরকম বোঝায়। এটার সিনোনিম কি হবে? এই যে এখানে এগিটেটেড অর হিস্টোরিক্যাল না হিস্টেরিক্যাল, এটা দ্বারা মূলত আতঙ্কিত বোঝায় অ্যাডজেক্টিভ। এগিটেটেড আর হচ্ছে হিস্টেরিক্যাল, এটা হচ্ছে আতঙ্কিত। আর আতঙ্কিত না হলে তার মানে কি, আমার নিজের মধ্যে কোনো কিছু দেখে যদি আমি আতঙ্কিত না হই, তার মানে আমার মধ্যে অবশ্যই কী রয়েছে, আমাদের মধ্যে কন্ট্রোল রয়েছে। ঠিক আছে, তাহলে আমি নিজে কি কন্ট্রোলড, আই এম আ কন্ট্রোল পারসন, আমি নিজেকে নিজে কি করতে পারি, কন্ট্রোল করতে পারি। কাম পারসন, শান্ত মানুষ। আর এখানে এগিটেটেড মানে হচ্ছে কি, শান্ত বোঝায় না। এগিটেটেড, হিস্টেরিক্যাল, এক্সাইটেড, আনকন্ট্রোল, তারপরে হচ্ছে তোমার এই যে ফ্রেঞ্জাইড। এখানে টোটাল 5টা, এখানে একটা, এখানে 2টা, এখানে 3টা, এই যে চতুর্থ, এই যে পঞ্চম, এই 5টা হচ্ছে পরস্পরের সিনোনিম, আর এই 2টা হচ্ছে অ্যান্টোনিম। ঠিক আছে, তারপরে যদি দেখি হার্ডল, হার্ডল অর্থ হচ্ছে একত্রে ভিড় করা, একসাথে জড়ো হওয়া, গ্যাদারিং যেটাকে আমরা বলি, হ্যাঁ, গ্যাদার যেটাকে বলে। হার্ডল শব্দের অর্থ হচ্ছে একত্রে জড়ো হওয়া বা জমা হওয়া। হার্ডল একত্রে ভিড় করে। টু গ্যাদার ক্লোজলি টুগেদার, পরস্পরের কাছে আসা। টুগেদার মানে হচ্ছে একই সময়ে বোঝায়, একই সময়ে। টুগেদার ক্লোজলি অ্যাট এ টাইম, একই সময়ে পরস্পর একে অপরের কাছাকাছি আসা। ক্লাস্টার মানে হচ্ছে কি, জড়ো হওয়া। ক্লাস্টার মানে জড়ো হওয়া, ক্রাউড মানেও ভিড় করা। স্ক্যাটার মানে আলাদা হয়ে যাওয়া, ডিসপার্স মানে আলাদা হয়ে যাওয়া। স্ক্যাটার মানে হচ্ছে কি, আমরা মানে কি এক কথা নিজের জায়গা থেকে সরে যাওয়া। স্ক্যাটার মানে ধীরে ধীরে, স্ক্যাটার্ড মানে কি একদম ভগ্ন, প্রায় ভেঙে গেছে এমন বোঝায় না, এটা দ্বারা বোঝাচ্ছে স্ক্যাটার মানে ভাঙা, ডিসপার্স মানে ভাঙা। তাহলে এখানে সেক্ষেত্রে এটার বিপরীত হচ্ছে ক্লাস্টার, বিপরীত শব্দ হচ্ছে ক্রাউড, বিপরীত শব্দ হচ্ছে হার্ডল, বিপরীত শব্দ হচ্ছে টুগেদার। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি হান্ট দেখি, হান্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা। হান্ট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু খোঁজা। আমরা যদি হান্ট করি, কোনো কিছু খুঁজি, দ্যাট মিনস উই ডিটারমাইন্ডলি, হ্যাঁ, আমরা কোনো কিছু পাবোই এরকম চিন্তাভাবনা নিয়ে, খুঁজে বের করতেই হবে এরকম চিন্তাভাবনা নিয়ে যদি সার্চ করি, তাহলে সেটাকে বলা হয় হান্ট। আর সেটা পরিবর্তে সিক বা হচ্ছে পারসিউ, দুইটাই ব্যবহার করা যায়। সিক আর পারসিউ, এটা হচ্ছে হান্টের সিনোনিম। এটাকে যদি আমরা যদি কোনো কিছু খুঁজে পাওয়ার আশা করি, তাহলে সেটা হচ্ছে সিক, পারসিউ আর হচ্ছে হান্ট, সার্চও দিতে পারি। আর যদি এটাকেই যদি আমরা ইগনোর করি, মানে আমরা আচ্ছা যা ইচ্ছা থাক, লাগবে না, এরকম চিন্তা ভাবনা করি, তাহলে সেটা ইগনোর। আর ওভারলুক, ওভারলুক শব্দের অর্থ হচ্ছে ইগনোর করা। তাহলে এখানে তুমি ইগনোর তো আমরা সবসময় পারবো, ওভারলুকটা মুখস্থ করে ফেলবা ভোকাবুলারি হিসেবে। হ্যাঁ, ইগনোর শব্দের অর্থ হচ্ছে কি করা, ইগনোর, ওভারলুক মানে হচ্ছে কাউকে দেখেও না দেখা। ধরো কাউকে দেখলা, দেখার পরে মনে করলা যে চোখের পর্দা, চোখের উপরে পর্দা ফেলে দিলাম, যে সে আমার সামনে দিয়ে হেঁটে গেলেও আমি তাকে খেয়াল করব না। তার মানে ওভার মানে ওপরে, তাই না? ওভারলুক করা মানে হচ্ছে দেখেও না দেখা, এরকম বোঝায়। অবহেলা করা, ইম্পালস মানে হঠাৎ ইচ্ছা, ইম্পালস। এ সাডেন ডিজায়ার টু অ্যাক্ট, কোনো কিছু করার ইচ্ছা হলে ইম্পালস, এটা নাউন। হ্যাঁ, ইম্পালস মানে হচ্ছে হঠাৎ ইচ্ছা, হঠাৎ ইচ্ছা। আর এই যে এখানে আর্জ, হঠাৎ ইচ্ছা। হ্যাঁ, এখানে কি আছে, হুইম, হুইম মানে হচ্ছে হঠাৎ ইচ্ছা করা, কোনো কিছু পাওয়ার ইচ্ছা করা হচ্ছে হুইম। ঠিক আছে, তারপরে আমরা রেস্টুরেন্ট না, আবার রেস্টুরেন্ট মানে হচ্ছে এখানে কিছু হঠাৎ ইচ্ছা হওয়া আর ইচ্ছা না হওয়া, এরকম বোঝায় আর কি। ঠিক আছে, ইচ্ছা হওয়া আর ইচ্ছা না হওয়া। ইন্টারসেকশন মানে কি, রাস্তার মোড় বা সংযোগস্থল। ইন্টারসেকশন, আমরা যে রাস্তার যে সংযোগস্থলগুলো বলি না, 3 মাথার মোড়, 4 মাথার মোড় বলি না, এ পয়েন্ট অ্যাট হুইচ, এমন একটি পয়েন্টকে বোঝায় যেখানে মূলত টু অর মোর থিংস অর রোডস ইন্টারসেক্ট, মানে যেখানে এক বা একাধিক, মানে এখানে 2 বা ততোধিক জিনিস বা রাস্তা পরস্পরের সাথে যুক্ত হয়। 2 বা ততোধিক জিনিস পরস্পরের সাথে যখন যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ইন্টারসেকশন। ওকে, এটাকে জাংশনও বলা যায়। জাংশন আমরা মূলত কি ট্রেনের জাংশন বলি না, তারপরে ক্রসিং বলি, ট্রেনের ক্রসিং, সেটাও আমরা হয়তো মনে রাখতে পারি। তাহলে এখান থেকে ইন্টারসেকশনের অ্যান্টোনিম হচ্ছে মনে রাখতে হবে সেপারেশন, আর সিনোনিম মনে রাখতে হবে হচ্ছে জাংশন। ঠিক আছে, জাস্ট এইটুকু মনে রাখলেই হবে। তাহলে ইন্টারসেকশনের সিনোনিম হচ্ছে জাংশন, আর ইন্টারসেকশনের অ্যান্টোনিম হচ্ছে সেপারেশন, এটা মনে রাখবা। হ্যাঁ, এরপরে দেখো জ্যাক্ট, জ্যাক্ট মানে খাদযুক্ত। হ্যাভিং শার্প ইরেগুলার এজেস, মানে হ্যাভিং শার্প হবে, হ্যাভিং শার্প হবে কি খাদযুক্ত। এখানে নট হ্যাভিং শার্প হবে, এটা কোনোভাবেই শার্প হবে না, মানে যেটি শার্প নয়। নট হ্যাভিং শার্প, যেটি কোনোভাবেই মসৃণ নয়, এটি মূলত এগুলাতে কি থাকে, ইরেগুলার এজেস থাকে। হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক, পরবর্তীতে এটা সমাধান করে দেওয়া হবে, তোমাদের বইয়ে এই ভুলটা থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে সেরেটেড বা আনইভেন। হ্যাঁ, রেগুলার না বা স্বাভাবিক না। সেরেটেড মানে হচ্ছে এটাতে ত্রুটিপূর্ণ বা সামান্য পরিমাণ খাজ থেকে যাওয়া। ঠিক আছে,
আর স্মুথ মানে হচ্ছে মসৃণ, ফ্ল্যাট মানে হচ্ছে মসৃণ বোঝায়। ঠিক আছে, এরপরে ওভারহ্যাং মানে হচ্ছে ছাউনি। ওভারহ্যাং বলতে কি, উপরে যদি ক্লাসে ধরো হচ্ছে আমরা কোনো কিছু যে কোনো জায়গায় দেখি না, হয়তো আমরা বাসের জন্য বা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে থাকি, রিক্সার জন্য দাঁড়িয়ে থাকি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে, সেখানে অনেক সময় দেখা যায় উপরে কি থাকে, জায়গা থাকে যেখানে হচ্ছে উপর থেকে পানি যাতে আমাদের উপরে না পড়ে বা হচ্ছে রোদ আমাদের উপরে যাতে না পড়ে, ওখানে ছাউনি দেওয়া থাকে, তাই না, যাত্রী ছাউনির মতো অনেকটা। তাহলে সেখানে মূলত কি ওভারহ্যাং দেওয়া আছে, এ পার্ট অফ সামথিং দ্যাট এক্সটেন্ড আউটওয়ার্ড, মানে বাইরের বিষয়, বাইরের জিনিসগুলো থেকে আমাদেরকে রক্ষা করে। বাইরের যে বিভিন্ন আবহাওয়া বলতে পারো, হ্যাঁ, পরিবেশের বিরূপ প্রতিবেশ বলতে পারে, সেখান থেকে মূলত আমাদের রক্ষা করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইন্টারসেকশন পর্যন্ত শেষ করেছি। এখন আমরা দেখব হচ্ছে জ্যাক্ট। জ্যাক্ট থেকে পড়ব। জ্যাক্ট একটি অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে খাদযুক্ত অংশ বোঝায়। এটা হবে হচ্ছে নট হ্যাভিং শার্প, এটা হবে হচ্ছে নট হ্যাভিং শার্প। এটা একদমই মসৃণ নয়, এরকম একটা মিনিং দিবে। এটা কোনোভাবেই কি নয়, একদমই মসৃণ নয়। নট হ্যাভিং শার্প, এটি মসৃণ নয় এবং এটার সাইজ হচ্ছে ইরেগুলার এজ, মানে এখানে কি অনিয়মিতভাবে খাজ বিদ্যমান। এটাকে হচ্ছে আমরা সেরেটেড দেখব। সেরেটেড শব্দের অর্থ হচ্ছে খাদযুক্ত। আনইভেন, ইভেন মানে হচ্ছে মানে স্বাভাবিক না আর কি, স্বাভাবিকের চেয়ে একটু ব্যতিক্রম বোঝায়। ঠিক আছে, স্মুথ না। পরবর্তীতে যখন আমরা এটার অ্যান্টোনিম পড়তে যাব, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জ্যাক্ট। জ্যাক্টের অ্যান্টোনিম কি হবে, স্মুথ আর হচ্ছে ফ্ল্যাট। এখন আমরা দেখি না, আমরা যারা কোনো ধরো এটা একটা টেবিলের উপরে যদি এরকম একটু এই যে এরকম থাকে, এরকম কাঠের অংশটা যদি এরকম থাকে, তাহলে এটা কি মসৃণ হবে? ওইখান দিয়ে হাত রাখলে কি এই অংশটুকু মসৃণ, কিন্তু এই অংশটুকু কি মসৃণ? ওইখান থেকে হাত দিলে হাতে লাগবে না, ব্যথা লাগবে না, টেবিলের উপরের অংশটা। ঠিক এইরকম এই অংশটুকু হচ্ছে জ্যাক্ট, আর এই বাকি অংশটুকু হচ্ছে মসৃণ বা স্মুথ। যদি এরকম থাকবে না, অবশ্যই একই রকম থাকবে, কিন্তু শেখানোর জন্য যা শিখিয়ে দিলাম। সেরেটেড বা আনইভেন যেটা, সেটা হচ্ছে তোমার কি জ্যাক্ট বা খাদযুক্ত, এই যেগুলোকে খাজ বলা হয়, হ্যাঁ, এই যে গর্তগুলোকে খাজ বলা হয়। আর পরের অংশটুকু হচ্ছে তোমার মসৃণ বা হচ্ছে স্মুথ, যাকে আমরা ফ্ল্যাট বলে থাকি। ঠিক আছে, এরপরে দেখো আমরা ওভারহ্যাং। ওভারহ্যাং শব্দের অর্থ ছাউনি, মানে মাথার উপরে টিনের চালের মতো, যেখানে আমরা বৃষ্টি থেকে বা রোদ থেকে বাঁচার জন্য আশ্রয় নিই, সেটাকে বলা হয় ছাউনি। আমরা সব জায়গাতে যাত্রী ছাউনি দেখতে পাই। এ পার্ট অফ সামথিং দ্যাট এক্সটেন্ডস আউটওয়ার্ড, যেটি মূলত বাইরে থাকে। এক্সটেন্ডস আউটওয়ার্ড, যেটি মূলত কোথায় থাকে, বাইরে থাকে, বা যেটাতে এক্সটেন্ড আউটওয়ার্ড মানে বাইরের বিষয়গুলো থেকে আমরা হয়তো কি বাঁচার জন্য যেটাকে ব্যবহার করি। যেমন প্রজেকশন, হ্যাঁ, প্রজেকশন আমরা ব্যবহার করি। এক্সটেনশন, এক্সটেনশন মানে আমরা জানি বাকি অংশ, কিন্তু এখানে এক্সটেনশন মানে হচ্ছে এই যে যেখানে ইএক্স কথাটাকে পাবো, এটা দ্বারাই বাইরের কোনো কিছুকে বোঝাবে। ঠিক আছে, এটা দ্বারা কি বোঝাবে, বাইরের কোনো কিছু। আবার এখানে দেখো রিসেস বা হলো, এই অংশটুকু দ্বারা বাইরের আশ্রয় বোঝায় না। এটা দ্বারা কি বোঝাবে না, বাইরের কোনো আশ্রয় বোঝাবে না। প্যানোপ্লাই, স্টুডেন্টস, প্যানোপ্লাই শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত এবং চিত্তাকর্ষক প্রদর্শনী। এটা দ্বারা কি বোঝায়, অবশ্যই একটি প্রদর্শনী বোঝাচ্ছে। প্যানোপ্লাই শব্দের অর্থ হচ্ছে প্রদর্শনী, এবং সেটা মন কেড়ে নেয়, বারবার দেখতে ইচ্ছা করে, এতই ভালো লাগে। বিস্তৃত, অনেক জায়গা জুড়ে। ওয়াইড মানে বিস্তৃত জায়গা জুড়ে। ইমপ্রেসিভ অ্যারে মানে হচ্ছে এমন একটা দৃশ্য বা ডিসপ্লে বোঝায় যেটা দ্বারা মূলত ইমপ্রেসিভ মানে মন কেড়ে নেওয়া, চিত্তাকর্ষক একটা বিষয় বোঝায়। অ্যারে বা ডিসপ্লেকে আমরা সিনোনিম হিসেবে পাই। আর এটা দ্বারা কোনো কিছু থাকা বোঝায়, হ্যাঁ, দৃশ্য আছে জন্যই তো দেখতে পাই, তাই না। আর স্ক্যারসিটি মানে অভাব, কোনো কিছু নাই, যেটা দেখতে চাই সেটা তো আবার থাকতে হবে। সেটা যদি থাকে তাহলে সেটাকে আমরা প্যানোপ্লাই হিসেবে মানে বলতে পারি, যেটা আমার সামনে আছে। ঠিক আছে, আর যখন এটা থাকবে না, তখন আমরা এটাকে বলবো হচ্ছে স্কারসিটি, অভাব। প্যারাপেট, প্যারাপেট শব্দের অর্থ হচ্ছে সুরক্ষা প্রাচীর। এখানে কিন্তু পুরো আমাদের এই বইয়ে এটাকে ব্যারিকেড বলে উল্লেখ করা হয়েছে, দুঃখিত, এটাকে ব্যারিকেড বলে উল্লেখ করা হয়েছে। ব্যারিকেড, রাইট। আমরা সিঁড়ির দুপাশে থাকে না, যে সিঁড়ি থেকে যাতে পড়ে না যায়, যেটা ধরে হাঁটা হয়, সেরকম ব্যারিকেড। এই ব্যারিকেড এ ল প্রোটেক্টিভ ওয়াল মানে হচ্ছে ছোট্ট দেয়াল বোঝায়। অ্যালং দ্য এজ অফ এ রুফ, একটি ছাদের পাশে বা ব্যালকনিতে থাকতে পারে। ব্রিজের দুই পাশে, ব্রিজের দুই পাশে ধার থাকে না, যেখানে অনেকে আমরা দুষ্টামি করে বসে থাকি, অনেকে হাঁটি ওইখান থেকে, বা নদীতে, যেখানে নদীর পানিতে ঝাঁপ দিতে নিলে যেটার উপরে উঠে দাঁড়াই, তাই না, এটাকে বলা হয় হচ্ছে প্যারাপেট বা সুরক্ষা প্রাচীর। রেইলিং যাকে বলে, এই যে দেখো এই কথাটাই বারবার বলতে চাচ্ছিলাম, রেইলিং অথবা ব্যারিয়ার, বাধা। রেইলিং বা দুই পাশে যেটা থাকে, এবং ব্যারিয়ার মানে বাধা। ওপেনিং মানে হচ্ছে ফাঁকা বা খোলা জায়গা। গ্যাপ মানে হচ্ছে ফাঁকা বা খোলা জায়গা। ব্লাঙ্কও থাকতে পারে, ব্লাঙ্ক থাকলেও ফাঁকা বা খোলা জায়গা বোঝায়। স্কুয়াল, স্কুয়াল শব্দের অর্থ হচ্ছে হঠাৎ প্রবল ঝড় বা হঠাৎ বৃষ্টি। হঠাৎ
বৃষ্টি। আর সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ ওয়েন্ড মানে হচ্ছে যেখানে কী হবে, ওয়েন্ড বাতাসের তীব্র ঝাপটা, বা এইখানে রেইন বৃষ্টির তীব্র ঝাপটা, এখানে কী হবে ভায়োলেন্ট মানে হচ্ছে তীব্র, হঠাৎ হবে এবং তীব্র হবে, হঠাৎ মানে একদম কাউকে না বলে কয়ে, আর ভায়োলেন্ট মানে হচ্ছে ওটার মাত্রায় এতই বেশি যে আসলে বর্ণনা করার মতো না, ঠিক আছে। গাস্ট অর স্টর্ম ঝড়কে বোঝায়, হ্যাঁ ঝড়কে বোঝায়, মারাত্মক একটা ঝড়। আর কাম মানে শান্ত, সেরেনিটি মানে হচ্ছে শান্ত বা হচ্ছে মানে কি বলা যায়, সেরেনিটি শব্দটা খুবই স্মুথ একটা শব্দ, সেরেনিটিটা তোমরা মনে রাখতে পারো, প্রশান্ত, সেরেনিটি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি, প্রশান্তি, সেরেনিটি শব্দের অর্থ হচ্ছে প্রশান্তি, এখানে আমরা মূলত নাউন হিসেবে প্রশান্তি বলবো, ঠিক আছে, প্রশান্ত হবে না, প্রশান্তি হবে। হুইপ্ল্যাশিং, হুইপ্ল্যাশিং চাবুকের মতো দ্রুত আঘাত করা, হুইপ্ল্যাশিং। মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি মানে মন চাচ্ছে না তারপরেও জোর করে, যেটা মনে করো যে হেঁটে যাওয়া এরকম বোঝায়। মুভিং সাডেনলি খুব দ্রুত যেটা চলে যায়, খুব দ্রুত মানে একদম ধ্বংস করতে করতে চলে যায় যেটা, সেটাই হচ্ছে এই হুইপ্ল্যাশিং, মানে আঘাত করতে করতে, সামনে যা আছে দেখার দরকার নেই, ঠিক আছে, সেটাই হচ্ছে হুইপ্ল্যাশিং। ক্র্যাক, এই যে ক্র্যাক মানে ভেঙে ফেলা, ক্র্যাক মানে কি করা, ভেঙে ফেলা, তাহলে সামনে যে কাউকে আমি দেখলাম না সোজা দৌড়ালাম, তাহলে সামনে যা আছে একদম ভেঙে চুরে দৌড় দিব না, এইটাই হচ্ছে হলো ক্র্যাক, বা ক্র্যাকের নাউন ফর্ম হচ্ছে ক্র্যাকিং। এখানে হুইসপারিং, দুঃখিত, হুইপ্ল্যাশিং বসছে হচ্ছে ভার্ব হিসেবে, ভার্ব হিসেবে, তাহলে এখানে ক্র্যাকিংটাও ভার্ব হিসেবে বসছে। স্ম্যাশিং, স্ম্যাশ মানে একদম চূর্ণ বিচূর্ণ করা, শ্যাটারিংয়ের মতো এটা ব্যবহৃত হবে। আর এটা হচ্ছে বিদ্যমান থাকা, স্টিল ভালো থাকা, স্টেশনারি, এটাও দ্বারাও মূলত কি বোঝায়, মানে এখানে যেহেতু আঘাত করা বোঝাচ্ছে সেহেতু এটা হচ্ছে আঘাত না করা বা হচ্ছে এটাকে রক্ষা করা, এরকম একটা মিনিং আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের ভোকাবুলারি পার্ট শেষ করা হয়ে গিয়েছে, এখন আমরা প্যাসেজ পড়বো এবং প্যাসেজটা ভালো করে বোঝার পরে আমরা এমসিকিউ এবং অ্যান্সারিং কোশ্চেনে চলে যাব। দেখো একটু মনোযোগ দিয়ে। অন দ্য আফটারনুন অফ মার্চ 17, 1978, 1978 সালের 17ই মার্চ বিকেলবেলায়, দ্য ওয়েদার টুক অ্যান ওড টার্ন মানে আবহাওয়ায় একটি অদ্ভুত ধরনের পরিবর্তন আসলো ইন নর্থ দিল্লি মানে উত্তর দিল্লিতে আবহাওয়ায় একটি অদ্ভুত ধরনের পরিবর্তন আসলো। মিড মার্চ ইজ ইউজুয়ালি এ নাইস টাইম অফ ইয়ার, এখানে বোঝাচ্ছে যে মার্চের মাঝামাঝি সময়টা সাধারণত একটি সুন্দর সময়, বছরের সুন্দর একটি সময়। ইন দ্যাট, যে সময়টাতে, ইন দ্যাট পার্ট অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার এই সময়টা, ইন্ডিয়ার এই যে জায়গাটা আছে, এই জায়গা বলতে হচ্ছে উত্তর দিল্লিতে মূলত এই মিড মার্চ বা মধ্য মার্চের মধ্যের সময়টা অনেক সুন্দর একটা সময় বা অনেক সুন্দর একটা পরিস্থিতি থাকে। দ্য চিল অফ উইন্টার ইজ গান, দ্য চিল অফ উইন্টার ইজ গান, এটা দ্বারা বোঝাচ্ছে যে শীতের যে তোমার ঠান্ডা, এটা শীতের ঠান্ডাটা মূলত চলে গিয়েছে। অ্যান্ড দ্য ব্লেজিং হিট অফ সামার, উত্তপ্ত যে গরম, হ্যাঁ উত্তপ্ত যে গরম মানে একদম শরীর জ্বালিয়ে দেওয়া যে একদম গরম, ইজ ইয়েট টু কাম, এখনও পর্যন্ত আসেনি। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ কেমন, আকাশ হচ্ছে পরিষ্কার, তাই না, আকাশটা কেমন, আকাশ হচ্ছে পরিষ্কার। তারপর আমরা যদি দেখি মনসুন ইজ ফার অ্যাওয়ে, মনসুন ইজ ফার অ্যাওয়ে, দ্যাট মিনস হচ্ছে আমাদের বর্ষাকাল, যেটা বর্ষাকাল এখনও অনেক দেরি, বর্ষাকাল আসাটা এখনও অনেক দেরি। বাট দ্যাট ডে, কিন্তু এই দিন, বাট এই দিন, ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি, ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড সাডেনলি মানে হচ্ছে কালো মেঘটা এখনও পর্যন্ত কি, দ্য ডার্ক ক্লাউড অ্যাপিয়ার্ড সাডেনলি, হুট করে কালো মেঘ দেখা দিল, আকাশে কালো মেঘ দেখা দিল। অ্যান্ড দেয়ার ওয়ার স্কুয়েলস অফ রেইন, দেয়ার ওয়ার স্কুয়েলস অফ রেইন, এখানে মূলত বোঝাচ্ছে যে তোমার কালো মেঘ জমে যায় এবং ঝড়ো বৃষ্টি শুরু হয়। দ্যাট মিনস হচ্ছে স্কুয়েলস অফ রেইন মানে হচ্ছে ঝড়ো বৃষ্টি শুরু হওয়া। দেয়ার ওয়ার স্কুয়েলস অফ রেইন। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এছাড়াও একটি বড় সারপ্রাইজ ছিল, বড় চমক ছিল কি, এ হেলস্টর্ম, শিলাবৃষ্টি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হুট করে কি শুরু হলো, স্কুয়েলস অফ রেইন, ঝড়ো বৃষ্টিপাত শুরু হলো। স্কুয়েলস যেটাই বলো, স্কুয়েলস অফ রেইন, ঝড়ো বৃষ্টি শুরু হলো। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, এছাড়াও একটি বড় ধরনের সারপ্রাইজ বা চমক ছিল, হেলস্টর্ম, আর এই হেলস্টর্মটা ছিল হচ্ছে মূলত শিলাবৃষ্টি। I was then studying for an MA at Delhi University while also working as a part-time journalist. ওই সময় I was then, ওই সময় বলতে ওই যে তোমার 1978, লেখক কথা বলছেন, স্টাডিং ফর অ্যান MA ডিগ্রি মানে MA মাস্টার অফ আর্টস, এই ডিগ্রির জন্য লেখক মানে এক কথা আমি পড়াশোনা করছিলাম অ্যাট দিল্লি ইউনিভার্সিটি, ইংরেজিতে দিল্লি বলা হয়, দিল্লি
দিল্লি ইউনিভার্সিটি, বাংলায় বলবো দিল্লি বিশ্ববিদ্যালয়ে তিনি ওই মুহূর্তে MA ডিগ্রি অর্জনের জন্য পড়াশোনা করছিলেন। হইল ওই একই সময় যখন অলসো ওয়ার্কিং, আমি কি করছিলাম, কাজ করছিলাম অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট। পার্ট টাইম জার্নালিস্ট বলতে কি বোঝায়, খণ্ডকালীন সাংবাদিক হিসেবে, ঠিক আছে। ওকে, হোয়েন দ্য হেলস্টর্ম, হেলস্টর্ম মানে হচ্ছে শিলাবৃষ্টি, ব্রোক, হোয়েন দ্য হেলস্টর্ম ব্রোক, যখনই কি হলো, শিলাবৃষ্টি শুরু হলো, এখানে ব্রোক মানে শুরু হওয়া, হ্যাঁ, ব্রোক আউট এরকম হয়, হ্যাঁ, যখনই শিলাবৃষ্টি শুরু হলো, আই ওয়াজ ইন এ লাইব্রেরি, ওই মুহূর্তে আমি কোথায় ছিলাম, ওই মুহূর্তে আমি লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান টু স্টে লেট, আমি সেখানে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করেছিলাম। বাট দ্য আনসিজনাল ওয়েদার, এই যে এখানে আনসিজনাল ওয়েদার বলতে কি বোঝাচ্ছে, আনসিজনাল ওয়েদার বলতে বোঝাচ্ছে যে অস্বাভাবিক আবহাওয়া। এই যে অস্বাভাবিক, আনসিজনাল ওয়েদার মানে অস্বাভাবিক আবহাওয়া, লেড টু এ চেঞ্জ, আমাকে বাধ্য করলো এ চেঞ্জ অফ মাইন্ড, মন পরিবর্তন করতে, আমার মনকে কি করে দিল, আমার মনকে পরিবর্তন করে দিল। অ্যান্ড আই ডিসাইডেড, এবং আমি কি করলাম, সিদ্ধান্ত নিলাম, টু লিভ, আই ডিসাইডেড টু লিভ, আমি এই জায়গাটা ছেড়ে দিতে বাধ্য হলাম। এক কথা বলতে সে লাইব্রেরিতে ছিল, সে লাইব্রেরিতে দীর্ঘ সময় থাকার পরিকল্পনা করেছিল, কিন্তু আনসিজনাল যে ওয়েদার, এটার কারণে সে সিদ্ধান্ত পরিবর্তন করলো এবং সে সেই লাইব্রেরিটা ছেড়ে চলে আসার চেষ্টা করলো। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম, আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম, তার মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে যে আমি বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। আমি কি করলাম, আমি মূলত বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। বাড়ি বলতে আমার রুমে, কক্ষে ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলাম। অন অ্যান ইম্পালস আই চেঞ্জ ডিরেকশন, হঠাৎ দিক, এখানে কি বোঝাচ্ছে, আমি আমার বাসা যেতে চাইলাম, এখানে দেখো অন অ্যান ইম্পালস, হঠাৎ করে, অন অ্যান ইম্পালস, হঠাৎ করে, আই চেঞ্জ ডিরেকশন, আমি আমার দিক পরিবর্তন করলাম। মানে তিনি বাসার দিকে যেতে চাইলেন, নিজের রুমে যেতে চাইলেন, কিন্তু যেতে নিয়ে হুট করে দিক পরিবর্তন করে ড্রপড ইন অন এ ফ্রেন্ড, মানে এক কথায় বন্ধুর বাড়ির দিকে চলে গেলাম। এটা ভুল করে যায়নি, সে সিদ্ধান্ত চেঞ্জ করেছে যে আমার বাসায় যেতে চাচ্ছি, বাসায় যেতে যেতে সে চিন্তা করলো না বাসা হয়তো দূরে হয়ে যাবে বা অত সময় হয়তো পাবো না, এরকম হয়তো মনের কোনো একটা পরিবর্তন আসছে আকস্মিকতায়, সে ওইটা চেঞ্জ করে সে চলে গেছে কোথায়, চলে গেছে হচ্ছে বন্ধুর বাড়িতে, বা আমি বন্ধুর বাড়িতে চলে গেলাম। বাট দ্য ওয়েদার কন্টিনিউড টু ওরসেন, ওরসেন মানে হচ্ছে আরও খারাপ হওয়া, অ্যাজ উই ওয়ার চ্যাটিং, যখনই আমি বন্ধুর সাথে গল্প করছিলাম আবহাওয়ার অবস্থা আরও বেশি খারাপ হচ্ছিল। সো আফটার এ ফিউ মিনিট, কিছু সময় পরে, আই ডিসাইডেড টু হেড স্ট্রেট ব্যাক বাই এ রুট দ্যাট আই রেয়ারলি হ্যাড অকেশন টু টেক, দ্যাট মিনস আই রেয়ারলি মানে কখনো, খুবই কম, একদমই হয় না বললেই চলে। মানে এখানে আমি যখন বন্ধুর সাথে বসে গল্প করছিলাম, কিছু সময় পর আমি আমার কি করলাম, আবার ডিসিশন নিলাম যে আমি সোজা বাড়ি ফেরার ডিসিশন নিলাম বা সিদ্ধান্ত নিলাম, এবং এমন একটি রাস্তা বাছাই করলাম যেখানে আমি মূলত কখনোই মানে খুব বেশি যাওয়া হয় না, সেই রাস্তাটি আমি মূলত বেছে নিলাম। কী জন্য বেছে নিলাম, আমার নিজের বাড়িতে ফেরার জন্য, মানে আমার বন্ধুর বাসা থেকে আমি বের হয়ে আমি কি করছি, আমি নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এরপরে আই হ্যাড জাস্ট পাস্ট এ বিজি ইন্টারসেকশন, মানে ব্যস্ত একটি সংযোগ, রাস্তার সংযোগ থাকে না, রাস্তার যে সংযোগ থাকে সেটা আমি মূলত কি করলাম, মাত্রই ব্যস্ত একটি মোড় পার হলাম। যখনই আমি ব্যস্ত মোড় পার হলাম, ওই সময়টাতে কল্ড মাউরিস নগর, যখনই আমি এই যে এখানে এই যে ইন্টারসেকশন যে রয়েছে, সেই ইন্টারসেকশনের নাম হচ্ছে মাউরিস নগর। হোয়েন আই হার্ড এ রামব্লিং সাউন্ড সামহোয়ার অ্যাবোভ, এখানে হচ্ছে পেছনে, আমি যখন এই মোড়ে আসলাম, মাউরিস নগরে আসলাম, তখন পেছনে আমি একটি বিকট শব্দ শুনতে পেলাম, তাই না, আমি হচ্ছে একটি বিকট শব্দ শুনতে পেলাম, বা এখানে আমরা বলতে পারি হচ্ছে গভীর গর্জন শুনতে পেলাম। এখন এরপরের অংশ যদি আমরা একটু দেখি, গভীর গর্জন শুনতে পেলাম, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার, হ্যাঁ, shoulder, glancing over my shoulder, I saw a grey tube-like extrusion forming on the underside of a dark cloud. It grew rapidly as I watched, and then all of a sudden it turned and came whiplashing down to earth, heading in my direction. এরপর আমি যখন পিছনে ফিরে দেখি, এই যে এখানে কি বলছে, যে গ্লাসিং ওভার মাই শোল্ডার, আমি পিছনে ফিরে দেখি, আই স এ গ্রে, ধূসর রঙের, টিউব লাইক, নলাকার, এক্সট্রুশন ফর্মিং, একটি কালো মেঘের নিচে নলাকার আকৃতি দেখতে পেলাম, অন দ্য আন্ডার সাইড অফ এ ডার্ক ক্লাউড, মানে কালো মেঘের নিচের দিকে আমি কি দেখতে পেলাম, নলাকৃতির কিছু একটা দেখতে পেলাম, সেটির রং ছিল হচ্ছে
ধূসর, ঠিক আছে। ইট গ্রিউ র্যাপিডলি, এটি খুব দ্রুততার সাথে, অ্যাজ আই ওয়াচড, যখন আমি দেখলাম এটি মূলত ধীরে ধীরে বড় হচ্ছিল, ধীরে ধীরে বড় হচ্ছিল। অ্যান্ড দেন, এবং তারপর অল অফ এ সাডেন, হঠাৎ করে ইট টার্নড, এটি কী করলো, মানে এক কথা ইট টার্ন মানে এটি ঘুরে গেল। অ্যান্ড কেম হুইপ্ল্যাশিং ডাউন টু আর্থ, এটি ধীরে ধীরে পৃথিবীর দিকে আসতে শুরু করলো, পৃথিবীর দিকে মানে মাটির ভূমির দিকে আসতে শুরু করলো। ছিল হচ্ছে মেঘের দিকে, মেঘের নিচে তৈরি হলো এবং তৈরি হওয়ার সাথে সাথে এটা সরাসরি ঘুরে মাটির দিকে আসতে শুরু করলো, হেডিং ইন মাই ডিরেকশন। আবার শুধু মাটির দিকেই আসছিল না, আমি যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক সেই দিকেই আসতে শুরু করলো। তাহলে প্রথমত পিছনে একটি বিকট শব্দ শুনতে পেলাম, তারপর আমি পিছু ফিরে তাকালাম, পিছু ফিরে দেখলাম ধূসর টিউব লাইক বা নলাকৃতির কিছু একটা মেঘের নিচে তৈরি হয়েছে এবং সেটা হুট করেই তার দিক পরিবর্তন করে মাটির দিকে আসতে শুরু করলো, ঠিক সেই দিকে যেদিকে আমি দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, যে দিক দিয়ে আমি যাচ্ছিলাম সেই দিকে। ওকে, অ্যাক্রস দ্য স্ট্রিট লে এ লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তার পাশেই হচ্ছে কি একটি লার্জ বড় অ্যাডমিনিস্ট্রেটিভ মানে হচ্ছে প্রশাসনিক ভবন ছিল। আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স, এটার অর্থ হচ্ছে প্রবেশদ্বার মনে করে, আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হেডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স, মানে প্রবেশদ্বার মনে করে আমি সেদিকে যাত্রা শুরু করলাম এবং খুব দ্রুত সেদিকে যাত্রা শুরু করলাম। এই যাত্রাটা ছিল হচ্ছে খুব দ্রুত, হ্যাঁ, এখানে চাই স্প্রিন্টেড ওভার, স্প্রিন্ট মানে হচ্ছে খুব দ্রুত দৌড়ানো, হ্যাঁ, স্প্রিন্টেড ওভার খুব দ্রুত যাত্রা শুরু করলাম, এটাকে কী ভেবে, সেদিকে প্রশাসনিক ভবন ভেবে। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু যে দরজাগুলো আছে সেগুলো হচ্ছে কি কাঁচ দিয়ে লাগা, মানে কাঁচ দিয়ে তৈরি কাচের দরজা, সেই কাচের দরজাগুলো লাগানো ছিল। অ্যান্ড এ স্মল ক্রাউড স্টুড হাডলড আউটসাইড, এবং এর বাইরে জড়ো হয়ে কিছু স্মল ক্রাউড মানে ছোট্ট একটা ভিড় দেখতে পেলাম, এবং সেই ভিড় মানে কি অবশ্যই মানুষ ছিল, মানুষ ছাড়া তো আর ভিড় তৈরি হয়নি, তাহলে সেই স্মল ক্রাউড মানে ছোট্ট একটা ভিড় সেখানে জমা হয়েছিল। ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং, ওভারহ্যাং শব্দের অর্থ হচ্ছে ছাউনিতে, হ্যাঁ, ছাউনিতে আশ্রয় নিয়ে সেই ছোট্ট ভিড়ের মানুষগুলো দাঁড়িয়েছিল। এরপরে দেয়ার ওয়াজ নো রুম, এখানে নো রুম বলতে কক্ষ বোঝায় না, এই রুম বলতে জায়গা বোঝায়। দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার, মানে সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, মানে লোকজন বেশি ছিল, ছাউনিতে লোকজন এতটাই বেশি ছিল যে সেখানে আমার দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। সো আই র্যান অ্যারাউন্ড, তাই আমি পিছনে ঘুরে দৌড়ালাম, পিছনে ঘুরে দৌড় শুরু করলাম। টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিংয়ের সামনের দিকে দৌড় শুরু করলাম, স্পটিং এ স্মল ব্যালকনি আই জাম্পড ওভার দ্য প্যারাপেট অ্যান্ড ক্রাউজড অন দ্য ফ্লোর, এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি একটি স্পটিং মানে হচ্ছে লক্ষ্য করলাম একটি স্মল ব্যালকনি, ছোট্ট একটা বারান্দা দেখে, যেটি মূলত কি মানে একটা বিল্ডিংয়ের সাথে যুক্ত থাকে, তাই না, একটি ছোট্ট ব্যালকনি বা বারান্দা দেখে আই জাম্পড ওভার দ্য প্যারাপেট, মানে আমি ওই তোমার যে ব্যালকনির উপর লাফিয়ে উঠে পড়লাম, এবং লাফিয়ে উঠে পড়ার পরে আই ক্রাউজড মানে হচ্ছে নিচু হয়ে বসে পড়া, অন দ্য ফ্লোর, মেঝের উপরে আমি নিচু হয়ে বসে পড়লাম, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি যেখানে কি বলছি ওভার দ্য প্যারাপেট মানে কি জানো, ওভার দ্য প্যারাপেট মানে হচ্ছে আমরা যে ব্যারিকেড বলি না, আমরা মূলত ব্যারিকেড বলি, তাই না, মানে চারদিকে যে মানে এক কথা আরও সহজে বলা যায়, আমরা যে সিঁড়ি দিয়ে হেঁটে যাই, সিঁড়ির দুই পাশে যে ধরার জন্য যে আপনার লোহার যে থাকে আর কি, হ্যাঁ, ওইটাকে ব্যারিকেড বলা যায়, হ্যাঁ, যেটা ধরে ধরে আমরা উপরে উঠি নিচে নামি, হ্যাঁ, সেরকম একটা ব্যারিকেড ছিল, এবং সেই ব্যারিকেড আমি জাম্প করে আমি ওটাকে পার করে গেলাম, এবং পার করে আমি কোথায় গেলাম, এই ফ্লোরের উপরে নিচু হয়ে বসে পড়লাম। আচ্ছা, দ্য নয়েজ কুইকলি রোজ টু এ কি বলা যায় যে ফ্রেঞ্জাইড পিচ, ঠিক আছে, অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগান টু টাগ ফিয়ার্সলি অ্যাট মাই ক্লথস। ওকে, তাহলে এখানে কয়েকটি বিষয় খেয়াল করো। দ্য নয়েজ কুইকলি রোজ, তাহলে এখানে নয়েজ কুইকলি রোজ শব্দের অর্থ হচ্ছে এখানে শব্দটি দ্রুত আতঙ্কিত অবস্থায় পৌঁছালো, কোথায় পৌঁছালো, দ্রুতই আতঙ্কিত অবস্থায় পৌঁছালো, এটি বৃদ্ধি পেতে থাকলো, এবং বৃদ্ধি পেয়ে কোন অবস্থায়, আতঙ্কিত মানে আমাকে আতঙ্কিত করে দিবে এমন একটি অবস্থায় পৌঁছালো, এবং এখানে আতঙ্কিত অবস্থায় পৌঁছানোর সাথে সাথে ওকে, এরপরে স্টিলিং এ গ্লান্স ওভার দ্য প্যারাপেট, আমরা যদি ব্যারিকেডের উপর মানে ব্যারিকেডের ওপাশে আমি একটু যখন আর চোখে তাকালাম, আমি দেখতে পেলাম, টু মাই অ্যাস্টনিশমেন্ট, আমি বিস্ময়ের সঙ্গে বুঝতে পারলাম বা দেখতে পারলাম, দেখে বুঝলাম আর কি, দ্যাট মাই সারাউন্ডিংস, আমার আশেপাশের এলাকা বা যে জনবহুল এলাকা ছিল, হ্যাড বিন ডার্কেন্ড, এটি কি হয়ে গেল, এটি অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল, বাই এ চার্নিং ক্লাউড অর ডাস্ট, এই যে চার্নিং ক্লাউড মানে ঘূর্ণায়মান মেঘ অথবা ডাস্টের কারণে, এই চার্নিং দ্বারা মূলত স্টিয়ারিং,
হ্যাঁ, ঘূর্ণায়মান বোঝায়। ওয়েল্ডিং ছিল, তাই না? এটা দ্বারা ঘূর্ণায়মান বোঝায়। এখানে মেঘ ছিল অথবা সেটা ডাস্ট ছিল, মানে বোঝা যাচ্ছিল না এটা কি ধুলা নাকি মেঘ। ইন দ্য ডিম, ডিম মানে কি অন্ধকার বোঝায় না। ইন দ্য ডিম গ্লো দ্যাট ওয়াজ, ইন দ্য ডিম glow that was shining down from above. In the dim glow that was shining down from above. আমরা যদি এখানে একটু ভেঙে ভেঙে বলি, ইন দ্য ডিম মানে ওই সময় কিন্তু অন্ধকার ছিল, চারদিকে অন্ধকার না, ডার্ক হয়ে গেছে, অনেক অন্ধকারের মধ্যে গ্লো দ্যাট ওয়াজ শাইনিং মানে একটুখানি আলো, আমরা দ্যাট ওয়াজ শাইনিং আলোটা আমরা দেখতে পেলাম ফ্রম অ্যাবোভ মানে এক কথায় ওপর থেকে নিচের দিকে একটু আলো আসতে দেখলাম, এবং সেই আলোতে আই স অ্যান এক্সট্রাঅর্ডিনারি প্যানোপ্লাই, প্যানোপ্লাই মানে চিত্তাকর্ষক একটা ডিসপ্লে বা দৃশ্য দেখতে পেলাম, এবং সেই দৃশ্যটা কিসের দৃশ্য ছিল? অফ অবজেক্টস, কিছু কিছু বিষয় বা কিছু কিছু বস্তুর দৃশ্য। সেই বস্তুগুলো কি করছিল? ফ্লাইং, উড়ছিল। যেমন হচ্ছে বাইসাইকেল, যেখানে কি ছিল? বাইসাইকেল ছিল, স্কুটার্স ছিল, স্কুটার্স তো আমরা চিনি তাই না? স্কুটার্স ছিল, ল্যাম্পপোস্ট ছিল, শিটস অফ করিউগেটেড আয়রন। হ্যাঁ, এটাকে আমরা মূলত টিন বলি না, টিন আমরা বাসাবাড়িতে যে টিন ব্যবহার করি সেটাকে বোঝানো হচ্ছে করিউগেটেড আয়রন। আর হচ্ছে ইভেন ইন্টায়ার টি স্টল, ইভেন মানে এমনকি একটা পুরো দোকান, চায়ের দোকান যে সেটাও উঠছিল। আমি এমন একটি দৃশ্য দেখতে পেলাম। ইন দ্যাট ইনস্ট্যান্ট, ওই মুহূর্তে, ইনস্ট্যান্ট তাৎক্ষণিকভাবে, গ্র্যাভিটি তাৎক্ষণিকভাবে মনে হচ্ছিল গ্র্যাভিটি মাধ্যাকর্ষণ যেটা আছে, ইটসেলফ গ্র্যাভিটি নিজেই, সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইন্টু এ হুইল স্পিনিং আপন দ্য ফিঙ্গার টিপ অফ সাম আননোন পাওয়ার। মানে বোঝা যাচ্ছে ওই সময়ে কোনো এক অজানা শক্তির হাতের ডগায় মূলত আমাদের মাধ্যাকর্ষণ শক্তিটা ঘুরছিল বলে মনে হচ্ছিল। মাধ্যাকর্ষণ শক্তি আমাদের সবাইকে কন্ট্রোল করে না, কন্ট্রোল করে বলতে আমরা কোন দিকে পড়ে যাব, একটা আম কোন নিচের দিকে পড়বে নাকি উপরের দিকে পড়বে, হ্যাঁ, এইটা কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি নিজে কি করে, অভিকর্ষ ত্বরণ বলি, অভিকর্ষ ত্বরণ তো বুঝলাম, বাট মাধ্যাকর্ষণ শক্তি যেটা একটা আরেকটা বস্তুর সাথে যে কানেকশন, বা একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর সাথে যে তোমার আকর্ষণের যে বিষয়টা, এটা তো মাধ্যাকর্ষণ। এখন এইটা মূলত আমাদের সব কিছুকে নিয়ন্ত্রণ করতেছিল, বাট দেখে মনে হচ্ছিল যে এই মুহূর্তে মাধ্যাকর্ষণ শক্তিকেই কেউ একজন আঙুলের ডগায় কী করছিল, ঘুরাচ্ছিল, তাই না? এই যে এখানে ইটসেলফ সিম টু হ্যাভ বিন ট্রান্সফর্মড ইন্টু এ হুইল স্পিনিং মানে চাকার মতো ঘুরাচ্ছিল। ঠিক আছে, ফিঙ্গার টিপ অফ সাম আননোন পাওয়ার। ঠিক আছে, আই বিউরিড মাই হেড ইন মাই আর্মস অ্যান্ড লে স্টিল। তার মানে হচ্ছে এখানে বুঝালে আই বিউরিড মাই হেড মানে আমি আমার মাথাকে গুজে দিলাম কোথায়? আমার আর্মস বা বাহুর মধ্যে, অ্যান্ড লে স্টিল এবং শুয়ে রইলাম। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডায়েড ডাউন অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্স মানে হুট করেই শব্দটা থেমে গেল। মোমেন্টস লেটার দ্য নয়েজ ডায়েড ডাউন, এখানে যে শব্দটা, এখানে আবার মৃত মানুষের শব্দ না, যে শব্দটা তৈরি হচ্ছিল ওই যে তোমার মেঘের নিচ থেকে যেটা নলাকৃতির যেটা ধেয়ে আসছিল, সেই সাউন্ডটা হুট করে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্ট এবং সেখানে ভয়ানক এক নীরবতা নেমে আসলো। এটুকু বিষয় আশা করি ক্লিয়ার হয়েছে। মোমেন্ট লেটার দ্য নয়েজ ডায়েড ডাউন, যখনই কি হলো, কিছুক্ষণ পর শব্দটি থেমে গেল। অ্যান্ড ওয়াজ রিপ্লেসড বাই অ্যান ইরি সাইলেন্ট এবং এই যে এতক্ষণ যে শব্দটা ছিল সেই শব্দটা হারিয়ে গিয়ে সেই জায়গায় আমি কাকে খুঁজে পেলাম? ইরি সাইলেন্ট মানে হচ্ছে ভয়ানক এক নীরবতা। ঠিক আছে, হোয়েন অ্যাট লাস্ট আই ক্লাইম্বড আউট অফ দ্য ব্যালকনি, যখন আমি ব্যালকনি থেকে বাইরে বের হয়ে আসলাম, নীরবতা দেখে আমি কি করলাম? বাইরে বের হয়ে আসলাম। এবং যখনই বাইরে বের হয়ে আসলাম, আই ওয়াজ কনফ্রন্টেড বাই এ সিন অফ ডিভাস্টেশন সাচ অ্যাজ আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড। মানে এক কথায় বলতে বোঝাচ্ছে আমি কি করেছি এই জায়গাটাতে, দেখো বইয়ের ভাষায় যদি এখানে বলি তাহলে এখানে এই যে দেখো কিছু সময় পরে আমরা যেটা দেখতে পেলাম যে অবশেষে যখন আমি বের হয়ে আসলাম আমি এক ধ্বংসস্তূপ দৃশ্যের সম্মুখীন হলাম, যা আমি আগে কখনো দেখিনি। ধ্বংসস্তূপ দৃশ্য আমি সহজে বুঝিয়ে দিই, বই তো পড়বাই অবশ্যই। ধ্বংসস্তূপ দৃশ্যের সম্মুখীন, ওয়াজ কনফ্রন্টেড মানে হচ্ছে সম্মুখীন হওয়া, আই কনফ্রন্টেড মানে হচ্ছে সম্মুখীন করা, আর আই ওয়াজ কনফ্রন্টেড শব্দের প্যাসিভ ভয়েসে হবে হচ্ছে আই ওয়াজ কনফ্রন্টেড শব্দের অর্থ হচ্ছে সম্মুখীন হওয়া। আমি সম্মুখীন হলাম এ সিন অফ ডিভাস্টেশন ধ্বংসাত্মক দৃশ্যের সাচ অ্যাজ, যেমন আই হ্যাড নেভার বিফোর বিহেল্ড, এর আগে যা আমার সঙ্গে হয়নি বা এর আগে যেটা আমি দেখিনি। ইন হুইচ, দুঃখিত, বাসেস লে ওভারটার্ন, বাসগুলো কি হয়েছে? উল্টে পড়ে আছে। স্কুটার্স স্যাড পার্সড অন টি ট্রপস, ঝুলে আছে, পার্সড শব্দের অর্থ ঝুলে থাকা। তাহলে স্কুটারগুলো কোথায় ঝুলে আছে? গাছের
ওপরে, গাছের ওপরে ঝুলে আছে। ওয়ালস হ্যাড বিন রিপড আউট অফ বিল্ডিং, মানে দেয়ালগুলো মূলত ছিটকে বের হয়ে আসছে, বিল্ডিংয়ের মধ্যে থেকে দেয়ালগুলো ছিটকে বের হয়ে আসছে। দেয়াল দাঁড়িয়ে আছে কিন্তু দেয়ালের বিল্ডিংগুলো, চারপাশের যে বিল্ডিংগুলো, এগুলোর মধ্যে দুইটা তিনটা হয় না, সবগুলো তো আর ভেঙে গেলে তো একদম খুলেই পড়ে যাবে। বিল্ডিংগুলো ঠিকঠাক থাকলেও এর দেয়ালগুলো ভেঙে ঝুলছে, এরকম বোঝায়। এক্সপোজিং ইন্টেরিয়র্স ইন হুইচ সিলিং ফ্যান হ্যাড বিন টুইস্টেড, মানে ভেতরের অংশটা, যখনই ভেতরের অংশটা আমি দেখতে পাচ্ছি, দেয়াল তো ভেঙে গেছে তাই না, একটা আমাদের ধরো চারপাশে যদি দেয়াল থাকে, একটা পাশে বাতাসে যদি একটা বা দুইটা দেয়াল যদি সামনাসামনি ভেঙে যায়, বাকি দুইটা হয়তো ঠিক আছে, কারণ ঘূর্ণিঝড় যখন যায় তখন একটা সাইড দিয়ে যায়, আশেপাশে কোথাও ক্ষতি করে না, যেখান দিয়ে যাবে সেখানেই ক্ষতি করবে। তো মাঝখান দিয়ে যদি যায়, চারটা দেয়ালের মধ্যে পাশাপাশি সামনাসামনি দুইটা দেয়াল ভেঙে যাবে, বাকি দুইটা তো ঠিক থাকবে। তার মানে কি, আমার ভিতরের জায়গাটা এক্সপোজ হয়ে গেল, ভিতরের জায়গাটা আমি দেখতে পাবো ভিতরে কি কি আছে, কি অবস্থায় আছে। তো যখনই এটা কি হলো, মূলত ভিতরের ইন্টেরিয়র বা ভিতরের অংশটুকু যখন দেখতে পেলাম, সিলিং ফ্যানস হ্যাড বিন টুইস্টেড ইনটু টিউলিপ লাইক স্পাইরাল, মানে টিউলিপ ফুলের মতো মূলত কি পেঁচিয়ে আছে। কে পেঁচিয়ে আছে? সিলিং ফ্যানগুলো টিউলিপ ফুলের মতো পেঁচিয়ে আছে। আচ্ছা, দ্য প্লেস হোয়ার আই হ্যাড ফার্স্ট থট টু টেক শেল্টার, সেই জায়গা যেখানে আমি প্রথমবার আশ্রয় নিতে চেয়েছিলাম। ওই যে তোমার মনে আছে না, যেখানে আমরা মূলত কি দেখেছিলাম, কাচের দরজা দেখেছিলাম না, কাচের দরজা, সে ওইখানে দেখে ব্যাক করেছিল। দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে, মানে গ্লাসের তৈরি যে, মানে সম্মুখ অংশে গ্লাস দিয়ে তৈরি যে দরজা, হ্যাড বিন রিডিউসড টু এ জাম্বল অফ জ্যাক ডেব্রিস। এটা দ্বারা কি বোঝাচ্ছে? হ্যাড বিন রিডিউসড, এটি মূলত রূপ নিয়েছে, তাই না? এটি কি করেছে? রূপ নিয়েছে। কিসের রূপ নিয়েছে? এই যে দেখো, সে যে জায়গায় প্রথম আশ্রয় নিব ভেবেছিলাম, সেখানকার কাচের দরজার যে প্রবেশ পথ, সেটি টুকরো টুকরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই একে তো টুকরো টুকরো হয়েছে, তার উপরে সেটি কি হয়ে গেছে? সেটি হচ্ছে ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এরপরে দেখো, শেষের দিকে চলে আসছি তাই আমরা না। তারপরে এই যে দেখো, দ্য প্যান্স হ্যাড শ্যাটার্ড অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন উন্ডেড বাই দ্য শার্টস। এখানে কিছু নতুন শব্দ আছে, প্যান্টস আছে এবং হচ্ছে শার্টস আছে, তাই না? তাহলে এখন যে বিষয়টা এখানে বোঝার বিষয়, যে এখানে প্যান্টস হ্যাড বিন শাটার্ড, যে কাচের টুকরাগুলো একদম, মানে কাচের যে দরজাগুলো ছিল বা কাচের টুকরাগুলো একদম ভেঙে চুরমার হয়ে গেছে। অ্যান্ড মেনি পিপল হ্যাড বিন উন্ডেড বাই দ্য শার্টস, এখানে প্যান্টস বলতে হচ্ছে কাচের দরজাকে মিন করছে, আর দ্য শার্টস বলতে বোঝাচ্ছে কাচের টুকরোগুলোর মাধ্যমে, এগুলোর মাধ্যমে কি হয়েছে, ওইখানে থাকা মানুষগুলো অনেকেই আহত হয়েছে। আই রিয়েলাইজড দ্যাট, আমি বুঝতে পারলাম যে, আই টু উড হ্যাভ বিন, এই উড হ্যাভ বলতে অতীতের সম্ভাবনা বোঝায়, ঠিক আছে? উড হ্যাভ বিন, আমিও হয়তো তাদের মধ্যে থাকতাম, অ্যামং দ্য ইনজুর্ড, যারা ইনজুর্ড হয়েছে, আমিও হয়তো তাদের মধ্যে থাকতে পারতাম যারা মূলত ইনজুর্ড হয়েছে। হ্যাড আই রিমেইন্ড দেয়ার, ইফ, মানে এখানে হচ্ছে হ্যাড আই রিমেইন্ড দেয়ার, এটা হচ্ছে তোমার হ্যাড দিয়ে শুরু, যেমন থার্ড কন্ডিশনাল হয়, ঠিক সেরকম থার্ড কন্ডিশনালের মতো কাজ করছে। ইফ আই হ্যাড রিমেইন্ড দেয়ার, এটা বুঝাবে আমি যদি সেখানে থাকতাম, তাহলে আমিও হয়তো কি হতাম, আমিও হয়তো তাদের মতোই আহত হতাম। আই ওয়াকড অ্যাওয়ে ইন এ ডেজ, হ্যাঁ, আমি হতবিহ্বল হয়ে হাঁটতে শুরু করলাম। হতবিহ্বল হয়ে আমি কি করলাম? হাঁটতে শুরু করলাম, মানে আমার মধ্যে কোনো প্রকার কাজ, মানে চিন্তাভাবনা কাজ করছিল না, আমি হতভম্ব হয়ে গিয়েছিলাম, এবং হতভম্ব হয়ে আমি মূলত হাঁটতে শুরু করলাম, ঠিক আছে? ওকে, এরপর দেখো, লং আফটারওয়ার্ড, অনেক পরে, অনেক পরে, লং আফটারওয়ার্ড, আই অ্যাম নট শিওর, আমি আসলে কি নয়, নিশ্চিত নয়, এক্স্যাক্টলি, আমার সঠিকভাবে মনে নেই, এটা বোঝাচ্ছে যে আমি সঠিকভাবে মনে, হোয়েন, কখন, আর হয়, কোথায়। আই হন্টেড ডাউন দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি এডিশন, হ্যাঁ, আমি খুঁজে বের করলাম, হ্যাঁ, আমি খুঁজে বের করলাম দ্য টাইমস অফ ইন্ডিয়াস নিউ দিল্লি, মানে টাইমস অফ ইন্ডিয়া হচ্ছে একটা পত্রিকার নাম। এই পত্রিকাটা তোমার মনে করো যে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে বের হয়, বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন এডিশনে বের হয়, ঠিক আছে? তো তিনি কি করলেন, মানে এখানকার লেখক হচ্ছে যে নিউ দিল্লি বা নয়া দিল্লির যে একটা ভার্সন, এখানে মনে রাখতে হবে গল্পটা ছিল কিছু নর্থ দিল্লি, আর এখানে আমরা পেপারটা খুঁজে বের করছি হচ্ছে নিউ দিল্লি, মানে নয়া দিল্লি, উত্তর দিল্লির ঘটনা, পেপার হচ্ছে নয়া দিল্লি, ঠিক আছে? ওকে, এই এডিশন বা সংস্করণটা খুঁজে বের করলাম, অফ মার্চ 18, 18ই মার্চ, 17ই মার্চে এই ঘটনা ঘটেছিল, তাই না? 17ই মার্চে এই ঘটনা ঘটেছিল, যে দেখো 17ই মার্চ বিকেলে ঘটেছিল, 18ই মার্চের ওইটা খুঁজে বের করলাম। স্টিল হ্যাভ দ্য ফটোকপিস আই মেড অফ ইট, মানে এটার একটা ফটোকপি করে আমি আমার কাছেও রেখে দিয়েছি। সেখানে লেখা আছে কি, 30 ডেড, 30 জন মৃত, 30 জন মৃত। তারপরে সেজ দ্য ব্যানার হেডলাইন, এবং সেখানে লেখা আছে কি, সেজ দ্য ব্যানার হেডলাইন, ওই ব্যানার বলতে হচ্ছে তোমার যে পত্রিকা আছে, সেই পত্রিকার ব্যানার বা সম্মুখে লেখা আছে যে 30 জন মৃত,
700 হার্ট 700 জন আহত অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি। এই সাইক্লোন নয়াদিল্লিতে আঘাত হানার কারণে 700 জন আহত হয়েছেন। যাই হোক, এই পর্যন্ত পড়িয়ে দিয়েছি, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই, আশা করি তোমাদের এই অংশটুকুতে আর কোনো সমস্যা নেই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন কোশ্চেন সলভ করি, এমসিকিউ সলভ করি। দেখো, হোয়াট ওয়াজ আনইউজুয়াল অ্যাবাউট দ্য ওয়েদার ইন দিল্লি অন মার্চ 17, 1978? 1978 সালে 17ই মার্চ দিল্লিতে যে আনইউজুয়াল বা হচ্ছে অস্বাভাবিক যে ঘটনাটি ঘটেছিল ওয়েদারে, মানে আবহাওয়ায় যে পরিবর্তনটা আসছিল, কিসের পরিবর্তন ছিল? অস্বাভাবিক পরিবর্তনটা ছিল হচ্ছে হেভি স্নোফল, ভারী তুষারপাত, ইন্টেন্স হিট, তীব্র তাপ, স্ট্রং সানলাইট, শক্তিশালী সূর্যালোক, আর হচ্ছে এই হেলস্টর্ম। আমরা জানি এখানে ভারী তুষারপাত তো হয় নাই, তখন তাপও ছিল না, সূর্যালোক তো আরও ছিল না, মানে সূর্যালোক ছিল বাট ততটা গরমও ছিল না। তাহলে গরম যদি না থাকে তাহলে এটা কি হবে? অবশ্যই হেলস্টর্ম। এই হেলস্টর্ম নিয়ে কিন্তু কথা হয়েছে, ভেতরে কিন্তু হেলস্টর্ম নিয়ে বেশ কয়েকবার কথা হয়েছে, তাই না? প্রিয় শিক্ষার্থীরা, আমরা বি নম্বর পড়ে দেখি, হোয়াট ওয়াজ দ্য অথর ডুইং? অথর ওই মুহূর্তে কি করছিল? অথর কি করছিল? হোয়েন দ্য হেলস্টর্ম বিগেন, যখন মূলত শিলাঝড় বা বৃষ্টি শুরু হলো, শিলাবৃষ্টি বা শিলাঝড় শুরু হলো, তখন লেখক ওই মুহূর্তে কী করছিলেন? ওয়ার্কিং অ্যাজ এ জার্নালিস্ট, তিনি সাংবাদিক হিসেবে কাজ করছিলেন না। তিনি সাংবাদিকতা করেন, কিন্তু সাংবাদিক হিসেবে তিনি ওই মুহূর্তে কাজ করছিলেন না। বি নম্বরে কি বলেছে? চ্যাটিং উইথ এ ফ্রেন্ড, তিনি মূলত ওই মুহূর্তে বন্ধুর সাথে কথা বলছিলেন বা যোগাযোগ করছিলেন, গল্প করছিলেন। বন্ধুর সাথে তখন তিনি ছিলেন না, তখনও তিনি বন্ধুর সাথে দেখা করেননি। তারপরে আমরা যদি 3 নম্বরে দেখি, 3 নম্বরে বলছে যে রিডিং ইন এ লাইব্রেরি, তিনি ওই মুহূর্তে একটি লাইব্রেরিতে পড়ছিলেন। আর রিটার্নিং টু হিজ হোম, এক কথায় তিনি জার্নালিস্ট হিসেবে কাজ করছিলেন না। আর ফ্রেন্ডের ওইখানে চ্যাটিং উইথ ফ্রেন্ডের সাথে যোগাযোগ করেন, কথা বলছিলেন না, কারণ তিনি যোগাযোগ করেন কখন? যখন ঝড় শুরু হয়। ঝড় শুরু হওয়া অবস্থায় যখন কালো মেঘ, মানে মেঘ আরও বেশি অন্ধকার হচ্ছিল, কারণ শিলাবৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, ওই সময় তিনি মূলত এখান থেকে বের হয়ে যান। ঠিক আছে, এই জন্য বের হওয়ার পরে তিনি বন্ধুর বাসায় যান। তাহলে এখানে রিটার্নিং টু হিজ হোমও হবে না, চ্যাটিংও হবে না। তাহলে এখানে থাকলো কি? রিডিং ইন লাইব্রেরি। ওই রিডিং, যখন তিনি ওইখানে পড়ছিলেন ওই সময় মূলত হেলস্টর্ম বা শিলাঝড় শুরু হয়। ওই শিলাঝড়ের মধ্যেই তিনি বাসায় যাওয়ার জন্য রওনা দেন, কিন্তু শিলাঝড় শুরু হওয়া অবস্থায় তিনি বসেছিলেন লাইব্রেরিতে। হোয়ার ডিড দ্য অথর টেক শেল্টার ডিউরিং দ্য সাইক্লোন? তিনি মূলত ওই সময়ে কোথায় ছিলেন? ঘূর্ণিঝড়ের সময় তিনি মূলত কোথায় আশ্রয় নিয়েছিলেন? ঠিক আছে, একটি স্টল, একটি চায়ের দোকানে, এটা হবে না। হিজ ফ্রেন্ডস হাউস, যখন মূলত সাইক্লোন হয়েছিল। দেখো, এখানে শিলাঝড় হয়েছে বা যাই হয়েছে, এটা যে সাইক্লোন হয়েছিল এটা কিন্তু আমরা পরে জানতে পেরেছি। সাইক্লোন কোনটা বলো তো? শিলাঝড়টা কি সাইক্লোন ছিল না? সাইক্লোন হচ্ছে সেটা যখন তিনি ওই যে রাস্তা দিয়ে হাঁটছিলেন, হাঁটা অবস্থায় তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে তোমার মেঘের নিচে কিছু একটা নলাকৃতির ধূসর রঙের, তখনই মূলত ঘূর্ণিঝড়টা শুরু হয়েছিল, সাইক্লোনটা শুরু হয়েছিল। তাহলে সেই মুহূর্তে তিনি মূলত রাস্তায় ছিলেন, কিন্তু তিনি সেখান থেকে কোথায় গিয়ে আশ্রয় নেন? এই যে এ স্মল ব্যালকনি অফ এ বিল্ডিং, একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে। অ্যান অ্যাডমিনিস্ট্রেশন অফিস, অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং ছিল, কিন্তু সেখানেও তিনি ঢুকতে পারেননি। পরবর্তীতে তিনি পাশে একটি ব্যালকনি দেখতে পান, বিল্ডিংয়ের ব্যালকনি। হ্যাঁ, এটা যে অ্যাডমিনিস্ট্রেশন অফিসের ছিল তা না, অ্যাডমিনিস্ট্রেশন অফিসের পাশে একটি বিল্ডিং এবং সেই ভবনের ব্যালকনিতে তিনি আশ্রয় নিয়েছিলেন। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস তো চুরমার হয়ে গিয়েছিল, তিনি ওইখানে থাকলে ওইটাও কী হয়ে যেত? তিনিও আঘাতপ্রাপ্ত হতেন। ফ্রেন্ডস হাউসও হবে না। স্মল ব্যালকনি অফ এ বিল্ডিং, একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে তিনি আশ্রয় নিয়েছিলেন। আচ্ছা, সি নম্বর হলো। ডি নম্বরে হচ্ছে, হোয়াট ডিড দ্য অথর সি ফ্লাইং ইন দ্য সাইক্লোন? তিনি কি কি উড়তে দেখলেন? তিনি কি কি উড়তে দেখলেন? বার্ডস অ্যান্ড লিভস, এখানে পাতা এবং পাখি না। কার্স অ্যান্ড বাসেস, হ্যাঁ কার্স, সরাসরি কার্স না, স্কুটার্সের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ট্রি অ্যান্ড বিল্ডিং উড়ে যায় না, বিল্ডিং ভেঙে গিয়েছিল, এটার কথা বলা হয়নি। তাহলে তিনটার একটাও আমরা কিন্তু নিতে পারছি না। তাহলে বেঁচে থাকলো একটা, আমরা এটাই অ্যান্সার নেব, কিন্তু আগে পরে শিওর হবো। এখানে কি বাইসাইকেল মানে হচ্ছে আমরা দ্বিযান চক্র বা সাইকেল যেটাকে আমরা বলি। স্কুটার যেটা, সেটাকে উঠতে দেখছিলেন। আর হচ্ছে টি স্টল, এটাকে তিনি উঠতে দেখেছিলেন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে 2। ঠিক আছে। আচ্ছা, হাউ ডিড দ্য অথর ফিল আফটার দ্য সাইক্লোন ইন্ডেড? যখন এটা কি হয়ে গেলেন, তিনি যখন মানে সাইক্লোনটা যখন শেষ হয়ে গেল, তখন তিনি কি হয়ে গেলেন? রিলিফড মানে উদ্বেগ রহিত, মানে তিনি উদ্বেগ ছিলেন, সেটা রহিত হয়ে যাওয়া মানে অফ হয়ে যাওয়া। তাহলে তিনি কি, তার মধ্যে যে উদ্বেগ ছিল বা আশঙ্কা ছিল, বিপদের আশঙ্কা ছিল, সেটা কি শেষ হয়ে গেছে? না। তিনি যখন মূলত কি করলেন, সাইক্লোন যখন শেষ হয়ে গেল, ওই মুহূর্তে তিনি কি হয়ে গেছিলেন? অনুদ্বিগ্ন তো হবেই না, তিনি তো উদ্বিগ্ন তখনও ছিলেন।
তিনি উদ্বেগ ছিলেন, এই জন্য এটাও হবে না, এটাও হবে না। এক্সাইটেড মানে উত্তেজিত। হ্যাঁ, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যদি থাকে তাহলে সেক্ষেত্রে উত্তেজিত হওয়াটা বোঝা যায়। তাহলে তিনি ওই টাইমে তিনি কিছু যে পেতে চাচ্ছিলেন এমন কোনো কিছু প্যাসেজে লেখা নাই। তাহলে এখানে কি ডাম্বফাউন্ডেড, এটা হবে হচ্ছে হতবিহ্বল। এটাকে কি পড়া হবে? হতবিহ্বল। বিহ্বল না, বিহ্বল। দেখো শেষের অংশে কি হয়েছে, তিনি ওই যে এখানে এই যে হতভম্ব অবস্থায় আমি হাঁটতে শুরু করলাম। ঠিক আছে, এটার ইংলিশ কি হবে? ডেইজ, ইন এ ডেইজ, হতবিহ্বল অবস্থা। হ্যাঁ, এরপরে দেখো হোয়াট ওয়াজ দ্য হেডলাইন অফ দ্য টাইমস অফ ইন্ডিয়া। 18ই মার্চের যে দ্য টাইমস অফ ইন্ডিয়া, এখানে আমরা দ্য টাইমস অফ ইন্ডিয়াকে বাংলায় বলতে পারবো না, কারণ সংবাদপত্রের নাম যা থাকবে সে নামকে ওই নামেই ডাকতে হবে। তাহলে এখানে কি আছে? দ্য টাইমস অফ ইন্ডিয়া। এটা কি আমরা কি হেডলাইনটা কি ছিল? সাইক্লোন ডিস্ট্রয়েড নর্থ দিল্লি, এটা কখনোই ছিল না। সিভিয়ার হেলস্টর্ম ইন দিল্লি, এটাও ছিল না। টর্নেডো ইন নর্থ দিল্লি, এটাও ছিল না। সর্বশেষ এইটা, এবং পড়ে নিব 30 ডেড 700 হার্ট অ্যাজ সাইক্লোন হিটস দিল্লি বা নর্থ দিল্লি। 30 ডেড 700 হার্ট অ্যান্ড সাইক্লোন হিটস নর্থ দিল্লি। উত্তর দিল্লিতে তিনি মূলত এগুলো মানে এই নামে ছিল। উত্তর দিল্লিটা কি হয়েছিল? আঘাতপ্রাপ্ত হয়েছিল, বা উত্তর দিল্লির যে সাইক্লোন হয়েছিল সেই সাইক্লোনের আঘাতে 700 জন আহত এবং 30 জন মৃত। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য গ্লাস ফ্রন্টেড ডোরওয়ে। গ্লাস ফ্রন্টের যে ডোরওয়ে ছিল সেটার কন্ডিশনটা কি ছিল? আফটার দ্য সাইক্লোনের পরে এটা কেমন ছিল? ইনট্যাক্ট। হ্যাঁ, ইনট্যাক্ট মানে কি? ইনট্যাক্ট মানে একদমই নতুন অবস্থায় ছিল। কমপ্লিটলি শ্যাটার্ড মানে একদম ভেঙে পড়া অবস্থায় ছিল, তাই না? তারপরে আমরা লাস্টে গিয়ে দেখব আর কি কি আছে। স্লাইটলি ড্যামেজ, সামান্য একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল। আর প্রোটেক্টেড বাই পিপল, মানুষ সেগুলোকে রক্ষা করেছিল। মানুষেরই তো খোঁজ ছিল না, মানুষ ও নিজেদের বাঁচাতেই তো মরিয়া হয়েছিল। তিনি এই ডোরওয়ে এটার কিভাবে বাঁচাবে? তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কমপ্লিটলি শ্যাটার্ড, একদম চূর্ণ বিচূর্ণ অবস্থা। আচ্ছা, আমরা এখন সেট 1 আমাদের শেষ, আমরা সেট 2 পড়বো। হ্যাঁ, সেট 2 খুব মানে একটু কঠিন লাগলেও জিনিসটা একটু মাথায় ঢুকে গেলে এটা ইজি আছে। আগে গল্পটাকে মাথায় ঢুকাই নিতে হবে, তারপরে কি হলো, কিসের পরে কি ঘটলো। হোয়াট ডিড দ্য অথর চেঞ্জ হিজ মাইন্ড অ্যাবাউট স্টেইং লেট অ্যাট দ্য লাইব্রেরি। কেন এই যে দীর্ঘ সময় লাইব্রেরিতে থাকার সিদ্ধান্তটি তিনি লেখককে কেন পরিবর্তন করলেন? পরিবর্তন করার কারণ কি? কারণ হচ্ছে দ্য আনসিজনাল ওয়েদার, আবহাওয়ার যে পরিবর্তনটা, হঠাৎ করে পরিবর্তন, তিনি এজন্য কী করেছিলেন? এজন্যই মূলত তিনি সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন। লাইব্রেরি অবশ্যই ওই টাইমে বন্ধ হয় নাই, তার বন্ধুও তাকে ডাকে নাই। হ্যাঁ, তার অ্যাপয়েন্টের কথাও তার মনে হয় নাই। রিমেম্বার্ড অ্যান অ্যাপয়েন্টমেন্ট, তার মনে হলো যে তার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, এরকমও না। এক কথায় আনসিজনাল ওয়েদারের জন্য তিনি ফিরে গেলেন। হোয়াট ওয়াজ দ্য ওয়েদার ইউজুয়ালি লাইক ইন মিড মার্চ ইন নর্থ দিল্লি। নয়াদিল্লিতে আবহাওয়া সবসময় ওই সময় কেমন থাকে, তাই না? ওই সময় আবহাওয়াটা কেমন ছিল? প্লিজেন্ট অ্যান্ড মিল্ড, ঠিক আছে না? মানে আনন্দদায়ক আর কি, আনন্দদায়ক একটা আবহাওয়া, স্বাভাবিক আবহাওয়া। মিল্ড মানে এখানে স্বাভাবিক। এক্সট্রিমলি হট, একদমই গরম ছিল না। এই টাইমে কি একদমই গরম ছিল না? ওই টাইমে আবহাওয়া একদমই গরম ছিল না। রেইনি অ্যান্ড উইন্ডি, এটাও ছিল না। বাতাসপূর্ণ বা হচ্ছে তোমার মানে বৃষ্টি অবস্থা, বৃষ্টি ভাবনা। কোল্ড অ্যান্ড ফাগি, ঠান্ডা এবং কি কুয়াশাপূর্ণ, সেটাও ছিল না। এক কথা প্লিজেন্ট, আরামদায়ক ছিল, অ্যান্ড মিল্ড, স্বাভাবিক অবস্থা ছিল। হোয়াট পার্ট টাইম জব ডিড দ্য অথর হ্যাভ হোয়াইল স্টাডিং। হোয়াট পার্ট টাইম জব ডিড দ্য অথর হ্যাভ হোয়াইল স্টাডিং। যখন তিনি পড়ছিলেন ওই পড়া অবস্থায় তিনি কোন পার্ট টাইম জব করতেন? খণ্ডকালীন যে জব করতেন, এবং সেই খণ্ডকালীন জবের তার পেশাটা কী ছিল এটা জানতে চাওয়া হয়েছে। লাইব্রেরিয়ান, তিনি যেহেতু লাইব্রেরিতে বসেছিলেন তাহলে হয়তো লাইব্রেরিয়ান হতে পারে। লাইব্রেরিয়ানের কাজ কি? বইগুলোকে গুছিয়ে রাখা, কে বই নিচ্ছে সেটার হিসাব রাখা, কয়টি বই আছে সেটা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, হারিয়ে না যায়, সেটাই দেখার দায়িত্ব হচ্ছে লাইব্রেরিয়ানের। বইগুলোকে সাজিয়ে রাখা লাইব্রেরিয়ান। তিনি মূলত লাইব্রেরিয়ান ছিলেন না। তারপরে তিনি টিচার ছিলেন না, তিনি টিচারও ছিলেন না। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, তিনি কি প্রশাসনিক কোনো কর্মকর্তা ছিলেন? না, তিনি ছিলেন হচ্ছে জার্নালিস্ট বা সাংবাদিক, খণ্ডকালীন সাংবাদিক। হোয়াট ডাজ স্কুয়ালস অফ রেইন মিনস। দমকা বৃষ্টি বলতে কি বোঝায়? এখানে দমকা বৃষ্টি বলতে কি বোঝায়? লাইট ডিজেল, হালকা ঝিমঝিম বৃষ্টি। হ্যাঁ, তারপরে নো রেইন, কোনো বৃষ্টি না হওয়া। কন্টিনিউয়াস হেভি রেইন, তাহলে এখানে কন্টিনিউয়াস হেভি রেইন মানে হচ্ছে মারাত্মক বৃষ্টি, এটা কন্টিনিউ হতে লাগলো।
মানে কন্টিনিউয়াস বলতে যেটা আগে শুরু হয়েছে এখনও চলছে এরকম। আর সাডেন ভায়োলেন্ট রেইন, সাডেন ভায়োলেন্ট রেইন শব্দের অর্থ কি? সাডেন ভায়োলেন্ট রেইন শব্দের অর্থ হচ্ছে হুট করে ভীষণ মাত্রায় বৃষ্টি, ভায়োলেন্ট একদম মানে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে, হ্যাঁ একদম ভেঙে চুরে সব শেষ করে ফেলবে, ডেমলিশ করে দেবে, হ্যাঁ ধ্বংস করে দেবে এমন বৃষ্টি, হ্যাঁ সাডেন ভায়োলেন্ট রেইন, অনেক ভীষণ মাত্রায় মারাত্মক লেভেলের বৃষ্টি আর কি। আচ্ছা, হোয়াট ডাজ ইম্পালস মিন? ইম্পালস বলতে আসলে কি বোঝায়? ইম্পালস শব্দের অর্থ কি বোঝায়? আর রেগুলার হ্যাবিট, রেগুলার হ্যাবিটকে বোঝায় কি? তারপরে হচ্ছে তোমার আরও কিছু হচ্ছে আ সাডেন ডিসিশন মানে হচ্ছে আচমকা সিদ্ধান্ত, আ স্ট্রং ডিজায়ার শক্তিশালী আকাঙ্ক্ষা, আ প্ল্যান্ড অ্যাকশন পরিকল্পিত কাজ। মূলত ইম্পালস মানে হচ্ছে হুট করে ইচ্ছা হওয়া, হুট করে মানে আচমকা, এই যে যেখানে আচমকা, সাডেন আচমকা ডিসিশন, তাহলে এটা হবে হচ্ছে অ্যান্সার। দ্য ফ্রেজ ফ্রেঞ্জাইড পিট, হ্যাঁ ফ্রেঞ্জাইড পিট রেফার্স টু, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি বোঝায়? উন্মত্ত শব্দ বলতে কি বোঝায়? এখানে কি কাম স্টেট শান্ত অবস্থা, ডিপ সাইলেন্ট একদম গভীর নীরবতা, জেন্টাল মুভমেন্ট সাধারণ চলাফেরা, না হাই লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যান্ড নয়েজ অনেক বেশি কি মুভমেন্ট অ্যাক্টিভিটি, কোনো কাজের খুব মানে কি উত্তম মানে কী বলা যায় উচ্চ মাত্রায় কোনো কিছু হওয়া, অ্যান্ড নয়েজ এবং উচ্চ মাত্রার শব্দ বোঝাচ্ছে। এটা হচ্ছে ফ্রেঞ্জাইড পিট বলতে বোঝাচ্ছে কি? ফ্রেঞ্জাইড মানে হচ্ছে তোমার সামনের জনকে একদম চমকে দিবে, সামনের জনকে ভয় পাইয়ে দিবে এরকম আর কি ফ্রেঞ্জাইড পিট। এজন্য এখানে কি হবে? এখানে হবে হচ্ছে হাই লেভেল অফ অ্যাক্টিভিটি অ্যান্ড নয়েজ। আচ্ছা, ডিভাস্টেশন মিনস, ডিভাস্টেশন শব্দের অর্থ কি? ডিভাস্টেশন শব্দের অর্থ হচ্ছে রিকনস্ট্রাকশন, ডিভাস্টেশন মানে ধ্বংস, রিকনস্ট্রাকশন মানে পুনর্নির্মাণ, এটা হবে না, কি হবে না? এটা পুনর্নির্মাণ হবে না। তারপরে কুইক রিকভারি মানে দ্রুত ঠিক হওয়া, এটাও হবে না। দ্রুত ঠিক হওয়া তো মানে হচ্ছে সারিয়ে নিয়ে ফেলা, পুনর্নির্মাণ মানে সারানো, এটাও হবে না। ডিভাস্টেশন মানে তো ধ্বংস। স্লাইট ড্যামেজ সামান্য ক্ষতি, এটাও হবে না। সবার শেষে আমরা কাকে পাচ্ছি? এক্সট্রিম ডিস্ট্রাকশন মানে হচ্ছে চূড়ান্ত ক্ষয়ক্ষতি। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে এটা, চূড়ান্ত ক্ষয়ক্ষতি। ঠিক আছে, এরপর আমরা সেট 3-তে যাব। আচ্ছা, সেট 3-তে যদি একটু দেখি, হোয়াট ডাজ অ্যাস্টনিশমেন্ট মিন? অ্যাস্টনিশমেন্ট বলতে কি বোঝায়? সারপ্রাইজ বোঝাচ্ছে, অ্যাঙ্গার বোঝাচ্ছে, ফিয়ার বোঝাচ্ছে, নাকি জয় বোঝাচ্ছে? বিস্ময়। দেখো অ্যাস্টনিশমেন্ট শব্দের অর্থ হচ্ছে বিস্ময়, বিস্মিত মানে বিস্ময় জিনিসটা, অ্যাস্টনিশড মানে বিস্মিত। ঠিক আছে, এটা নাউন, এটা নাউন অ্যাস্টনিশমেন্ট। তো এখান থেকে আমি যদি একটু দেখি, সারপ্রাইজ মানে হচ্ছে বিস্ময়, অ্যাঙ্গার মানে ক্রোধ, এটা ভয়কে বোঝায় না, ভয় পাওয়া না, ফিয়ার ভয় পাওয়া না, হ্যাঁ। তারপর হচ্ছে জয়, এটি কোনোভাবেই আনন্দ দেয় না। অ্যাস্টনিশ মানে হচ্ছে হতবিহ্বল হয়ে যাওয়া, সারপ্রাইজ হয়ে যাওয়া। এই যে এখানে হবে হচ্ছে বিস্ময়, আমাদের অ্যান্সার হবে হচ্ছে 1 নম্বর। ঠিক আছে, দ্য মিনিং অফ ডাম্বফাউন্ডেড, ডাম্বফাউন্ডেড। তো এখানে ডাম্বফাউন্ডেড শব্দের অর্থ অ্যাকচুয়ালি কি হতে পারে? ডাম্বফাউন্ডেড মানে হতবিহ্বল হয়ে যাওয়া, হতবিহ্বল হয়ে যাওয়া। কনফিউজড শব্দের অর্থ কি? দ্বিধান্বিত, কি করব বুঝতে পারছি না। ডিসিশন নেওয়ার মতো পরিস্থিতি থাকে, মানে যে আমার কাছে 2-3টা অপশন থাকে, তার মধ্যে আমি একটা ডিসিশন নিতে পারবো, ওইটাকে বলা হয় কনফিউজড। অ্যাংরি মানে ক্রোধ, রাগকে বোঝায় না, সেটাও না। তারপর হচ্ছে অ্যানশিয়াস, অ্যানশিয়াস মানে উদ্বিগ্ন, এটা হবে না, কারণ আমার ওই টাইমে আমি হতবিহ্বল আর উদ্বিগ্নতা দুইটা আলাদা। উদ্বিগ্ন থাকা, মাথার মধ্যে কিছু কোনো একটা টেনশন ঘুরতে থাকা, আর মাথার মধ্যে যখন কিছুই থাকে না তখন সে মানুষ হয়ে যায় স্পিচলেস। মানে এইটা দ্বারাও বোঝায় মানুষের মাথার মধ্যে কোনো বুদ্ধি আছে, কিছুটা আছে। অ্যানশিয়াস মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ভাবছে বা মাথার মধ্যে কোনো একটা বুদ্ধি আসছে, বাট যখন মাথার মধ্যে কিছুই চলে না, মাথা কাজ করে না, তখন মানুষ হয়ে যায় হচ্ছে স্পিচলেস, এটা হচ্ছে বাকরুদ্ধ, আর এটাকে বলা হয় ডাম্বফাউন্ডেড। ডাম্বফাউন্ডেড শব্দের অর্থ হচ্ছে হতবিহ্বল বা বাকরুদ্ধ। ঠিক আছে, আর সি নম্বরে যখন আমরা যাব, হোয়াট ডাজ ইন্টারটয়েন্ড, হোয়াট ডাজ ইন্টারটয়েন্ড মিন? ইন্টারটয়েন্ড শব্দের অর্থ কি বোঝায়? বিচ্ছিন্ন, বিচ্ছেদের কি বিচ্ছিন্ন বোঝায়, সেপারেটেড বোঝায়, কমপ্লিটলি ডিস্ট্রয়েড সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। তারপর হচ্ছে আনএফেক্টেড মানে হচ্ছে নির্বিকার, আনএফেক্টেড মানে কোনো ক্ষতিই হয় নাই। আর হচ্ছে টুইস্টেড মানে টুইস্টেড টুগেদার পরস্পরের সঙ্গে জোড়া লাগানো বোঝায়। এখানে মূলত আমরা বুঝতে পারছি ইন্টারটয়েন্ড, এই যে টয়েন মানেই হচ্ছে এখানে কয়টা বোঝায়? অ্যাটলিস্ট 2টা বোঝায়, তাই না? অ্যাটলিস্ট 2টা একে অপরের সাথে যুক্ত থাকা বোঝায়। তাহলে এখান থেকে আমাদেরকে মনে রাখতে হবে যে ইন্টারটয়েন শব্দের অর্থ হচ্ছে পরস্পরের সাথে জোড়া লাগানো, একত্রে জোড়া লাগানো বোঝায়। হ্যাঁ, এখানে জোড়া লাগানো বোঝাবে। প্যারাপেট শব্দের অর্থ কি? প্যারাপেট মানে হচ্ছে সুরক্ষা যে বন্ধনী আছে সেটা। গ্লাস উইন্ডোকেও বোঝায় না,
তারপর হচ্ছে এন্ট্রেন্স মানে হচ্ছে দরজা বোঝায়, এটাও বোঝায় না। উডেন গেট, কাঠের দরজাও বোঝায় না। দরজাও বুঝালো না, জানালাও বুঝালো না। তারপর হচ্ছে যে গেট বা হচ্ছে তোমার প্রবেশ করার জায়গায়, সেটাও বুঝালো না। কি বুঝালো? এ প্রোটেক্টিভ ওয়াল। প্রোটেক্টিভ ওয়াল মানে হচ্ছে তোমার ব্যালকনি বোঝানো যায়, পাশাপাশি হচ্ছে তোমার সুরক্ষা দেয়াল বোঝানো যায়। অন এ রুফ অর ব্যালকনি, রুফ মানে হচ্ছে ছাদের উপরে অথবা ব্যালকনির উপরে, এটাই হবে কারেক্ট অ্যান্সার। ই নম্বরে দেখো কি বলছে, হোয়াট ডাজ শার্টস মিন? শার্ট শব্দের অর্থ কি? এটা আমি কিন্তু তোমাদের কিছুক্ষণ আগে পড়িয়েছি। শার্ট শব্দের অর্থ আমি পড়িয়েছিলাম কাচের টুকরো, আমার মনে আছে। লার্জ স্টোনস, বড় পাথরকে বোঝায় না। পিচেস অফ উড, কাঠের টুকরোকেও কিন্তু এটা বোঝায় না। কাঠের টুকরো বুঝাবে, এটাও কিন্তু বুঝাবে না। স্মল মেটাল অফ অবজেক্ট, কোনো বস্তুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এটা হতো, কিন্তু যদি আমাদের যেখানে সরাসরি এখানে কাচের টুকরোকে মেনশন করা হয়েছে, সেহেতু আমরা এখানে অবশ্যই কাচের টুকরোকে তুলে ধরবো। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো আমরা এফ নম্বরে যদি একটু দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্যানার হেডলাইন? আমরা ব্যানার হেডলাইন বলতে আসলে কাকে বুঝি? ব্যানার হেডলাইনটা হচ্ছে স্মল হেডলাইন। হেডলাইন, এখানে হেডলাইন বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে, এইটার তোমার মিনিং আসলে হেডলাইন হতে পারে না, এটা হবে না। আর সাব হেডিং ইন দ্য আর্টিকেল, আর্টিকেলের ছোট্ট একটা মানে উপ অনুচ্ছেদ বলা হয়, উপ অনুচ্ছেদের যে তোমার হেডিং বলা যায়। হ্যাঁ, তারপর হচ্ছে অ্যান অ্যাডভার্টাইজমেন্ট হেডিং, মানে হচ্ছে একটা বিজ্ঞাপনের যে শিরোনাম। একটি হচ্ছে উপশিরোনামকে বোঝাচ্ছে, উপশিরোনাম না, এটা কোনো উপশিরোনাম না। ছোট্ট শিরোনামও বোঝায় না, আবার কোনো বিজ্ঞাপনের শিরোনামও বোঝায় না। হেডলাইন অ্যাক্রস দ্য টপ অফ এ নিউজ পেপার পেজ, মানে নিউজ পেপারের যে প্রথম পৃষ্ঠা রয়েছে, সেই পৃষ্ঠার উপরে সবার উপরে যেটা লেখা থাকে, সেটাকেই বলা হয় হচ্ছে ব্যানার হেডলাইন। ঠিক আছে, আমরা লাস্ট প্রশ্নে চলে আসছি। এখন পড়বো লাস্টেরটা। দ্য ওয়ার্ড ইরি, ইরি হ্যাজ দ্য মিনিং ক্লোজেস্ট টু, মানে এটার সিনোনিম জানতে চাচ্ছে। ইরি শব্দটির সিনোনিম কি? আমরা পড়েছি না, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, তারপরে চিয়ারফুল মানে কি? আনন্দদায়ক। এক্সাইটিং মানে কি? এক্সাইটিং মানে হচ্ছে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় আনন্দ পাওয়া, এরকম বোঝায়। আর অর্ডিনারি মানে সাধারণ না, এটা সাধারণ না। চিয়ারফুলও না। এক্সাইটিং হতো, কিন্তু এক্সাইটিং দ্বারা হচ্ছে অ্যাফার্মেটিভ একটা অর্থ আসে, কিছু পাওয়ার ইচ্ছা, এরকম বোঝায় এক্সাইটিং, কিছু পাওয়ার ইচ্ছায়, তাহলে এটাও অ্যান্সার হবে না। তিনি মূলত এখানে কি ইরি, ভীত একটা অবস্থার সৃষ্টি হয়েছিল, এই জন্য স্ট্রেঞ্জ, একদম অদ্ভুত একটা অবস্থার সৃষ্টি হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সেট 2 শেষ করে ফেলেছি। এখন আমরা অ্যান্সারিং কোয়েশ্চেনে যাব। এই অ্যান্সারিং কোয়েশ্চেনে আমাদের এখান থেকে অতিরিক্ত নিজে থেকে বানানোর কিছু নেই। এই প্রশ্নগুলো আসলে সুবিধা কি জানো? এগুলো একদম কপি টু কপি, যা শুধু সাবজেক্ট ভার্ব একটু এক্সচেঞ্জ করে নিই আমরা, হয়তো এটাকে কোথায় ইউজ করতে পারি, এটাকে আমরা সেন্টেন্সের মধ্যে বা অ্যান্সারের মধ্যে এটাকে মূলত ব্যবহার করতে পারি, তাই না? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইন ইউর ওয়ার্ডস। এই প্রশ্নে আমরা সেট 1-এ যদি একটু দেখি প্রথমে, তাহলে প্রথমে আমরা যেটা পাবো সেটা হচ্ছে হোয়াট ওয়াজ, কী ছিল, দ্য ওয়েদার ইউজুয়ালি, হোয়াট ওয়াজ দ্য ওয়েদার ইউজুয়ালি লাইক ইন মিড মার্চ ইন দিল্লি। দিল্লিতে ওই টাইমে আবহাওয়া কেমন থাকতো, তাই না? ওই সময়ে মানে হচ্ছে যে সময়কার কথা বলা হচ্ছে, সেই সময়ের মধ্য মার্চের সময়, মানে মার্চের মাঝামাঝি সময়ে মূলত কেমন থাকতো আবহাওয়া। আমরা প্যাসেজের মধ্যে পড়েছি আবহাওয়া সুন্দর ছিল, তাই না? এখানে কি বলেছে, এই যে দেখো, দ্য ওয়েদার ইন মিড মার্চ ইন দিল্লি, দ্য ওয়েদার ইন মিড মার্চ ইন দিল্লি ওয়াজ ইউজুয়ালি প্লিজেন্ট, এটা ছিল আরামদায়ক, তাই না? মানে একটা আরামদায়ক মনোরম পরিবেশ ছিল। উইথ ক্লিয়ার স্কাইস, মানে এখানে আকাশ ছিল পরিষ্কার। অ্যান্ড মিল্ড টেম্পারেচার, মিল্ড টেম্পারেচার বলতে কি বোঝায়? তাপমাত্রা কম থাকতো, স্বাভাবিক থাকতো। হ্যাঁ, আর এরপরে কি আছে, টেম্পারেচার্স, এখানে এসটা বসাবা একটু বুঝে শুনে। ইট ওয়াজ আ টাইম হোয়েন উইন্টার্স চিল ওয়াজ গান, এটা এমন একটি সময় যে সময়টাতে কি মানে তোমার শীতের ঠান্ডাটা শেষ হয়ে গেছে, শীতের ঠান্ডা চলে গেছে, এবং শীতের ঠান্ডা যাওয়ার পরে দ্য সামার হিট হ্যাড নট স্টার্টেড ইয়েট, মানে এখনও কি হয়নি, গরমের যে একটা আবহাওয়া, হ্যাঁ গরমের যে একটা তাপ, এটা এখনও শুরু হয়নি। ঠিক আছে, তার মানে কেমন ছিল? প্লিজেন্ট ছিল, ক্লিয়ার স্কাইস ছিল, মিল্ড টেম্পারেচার ছিল। আর ওই সময় উইন্টার্স চিল ওয়াজ গান, মানে শীতের ঠান্ডা চলে গেছে, বাট দ্য সামার হিট হ্যাড নট স্টার্টেড ইয়েট, কোনোভাবে কি হয়নি, এই যে সামার হিট যে আছে, মানে যে তোমার গ্রীষ্মের যে তাপটা, সেটা ওই সময়ও মূলত শুরু হয়নি। আচ্ছা, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আমরা দ্বিতীয় প্রশ্নে যাব। দ্বিতীয় প্রশ্নে কি বলেছে, হোয়াট আনএক্সপেক্টেড ওয়েদার ইভেন্ট অকার্ড অন মার্চ 17, 1978, 1978 সালে কি মানে অপ্রত্যাশিত কোন ঘটনাটি ঘটেছিল? অপ্রত্যাশিত কোন ঘটনাটি ঘটেছিল অন মার্চ 17, 1978, 1978 সালে কি ঘটেছিল? আমরা কি দেখেছিলাম, আবহাওয়ার একটা পরিবর্তন আসছিল, তাই না? সেই পরিবর্তনটা কি? সেই সময়ে অন মার্চ 17, সময়টা আগে উল্লেখ করা হয়েছে।
সময়টা কি আছে অন মার্চ 17 1978 এই সময় অ্যান আনএক্সপেক্টেড হেলস্টর্ম, এই যে হেলস্টর্ম শব্দের অর্থ হচ্ছে শিলাবৃষ্টি, হিট আঘাত হানে, এখানে অনেকে তুমি হিটেড দিতে পারো, হ্যাঁ হেড দিতে পারো অনেকে, কিন্তু এখানে মনে রাখতে হবে পাস্ট টেন্সেও কিন্তু হিটই হয়, হিটের পাস্ট পার্টিসিপল ফর্ম সবসময় সেম থাকবে। হিট নর্থ দিল্লি, উত্তর দিল্লিতে আঘাত হানে, এটা কিন্তু V2-তে আছে বা পাস্টে আছে। দিস সাডেন ইভেন্ট, এই যে হঠাৎ যে ঘটনাটা ঘটলো, এই আকস্মিক ঘটনা সারপ্রাইজ এভরিওয়ান, সবাইকে হতবাক করে দেয়। অ্যাজ ইট ওয়াজ আনসিজনাল, কারণ এটি ছিল হচ্ছে মৌসুমি না, ওই মৌসুমের না, ওই সময় এটা ঘটার কথা ছিল না, তারপরে এটি ঘটেছিল, এই জন্য সবাই এটা দেখে হতবাক হয়েছিল। ঠিক আছে, ওকে। এরপরে দেখো, এটি ছিল আমাদের বি এর প্রশ্নের উত্তর। আবহাওয়া কেমন ছিল সেটার অ্যান্সার দেওয়া হয়েছে। সি নম্বরে যদি একটু দেখি, হোয়ার ওয়াজ দ্য অথর হোয়েন দ্য হেলস্টর্ম বিগেন, যখন এই শিলাবৃষ্টি শুরু হয়েছিল, অথর কোথায় ছিল, লেখক কোথায় ছিলেন? আমরা দেখি যে তিনি কিন্তু লাইব্রেরিতে অবস্থান করছিলেন, স্থির ছিলেন, তাই না? আমরা প্যাসেজের মধ্যে এটা পড়েছিলাম। তাহলে এখন আমাদের অ্যান্সার যদি আসি, দ্য অথর ওয়াজ ইন এ লাইব্রেরি, এই যে দেখো তিনি পাঠাগারে ছিলেন, ইন এ লাইব্রেরি, তিনি ছিলেন হচ্ছে লাইব্রেরিতে, এই যে ইন এ লাইব্রেরি, শুধু টেন্স মেনে লিখতে পারলেই হবে, টেন্সটা ধরে তুমি জাস্ট লিখে দিবা, ইন এ লাইব্রেরি, তিনি ছিলেন হচ্ছে লাইব্রেরিতে। হোয়েন দ্য হেলস্টর্ম স্টার্টেড, যখন এই শিলাবৃষ্টিটি শুরু হয়েছিল। হি ওয়াজ স্টাডিং দেয়ার, তিনি ওই মুহূর্তে কি পড়ছিলেন, ওই মুহূর্তে বলতে ওই সময়ে, ডিউরিং মানে ওই সময় জুড়ে, মানে ওই বছরে তিনি মূলত MA ডিগ্রিতে পড়াশোনা করছিলেন, হ্যাঁ ওই বিশ্ববিদ্যালয়ে আর কি, ওইখানে মূলত আশেপাশে কোথাও একটা তিনি স্নাতকোত্তর MA ডিগ্রি বা স্নাতকোত্তর মাস্টার্স অফ আর্টস স্নাতকোত্তর ডিগ্রির জন্য তিনি পড়াশোনা করছিলেন, তার এটা হচ্ছে তার অবস্থান। আর তিনি ওইখানে কি করছিলেন, অ্যাকচুয়ালি লাইব্রেরিতে কি করছিলেন তা না, ওই শহরে তিনি কি করছিলেন, লাইব্রেরিতে তো উনি পড়তে গিয়েছিলেন, বাট ওই শহরে তিনি স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করছিলেন, তখনও শেষ হয় নাই, তখন ওইটা কন্টিনিউ ছিল। আমরা ডি নম্বর প্রশ্নে যাই। ডি নম্বরে কি বলেছে দেখো, হোয়াই ডিড দ্য অথর চেঞ্জ ডিরেকশন হোয়াইল রিটার্নিং টু হিজ রুম, তার রুমে আসার সময় বা তার রুমে ফেরার সময়, তার কক্ষে ফেরার সময় হুট করে লেখক কেন তার ডিরেকশন চেঞ্জ করেন? ডিরেকশন চেঞ্জ করে আমরা দেখেছি সে ডিরেকশন চেঞ্জ করে কোথায় চলে যায়, ডিরেকশন চেঞ্জ করে বন্ধুর রুমে চলে যায়। তিনি কেন চলে গিয়েছিল সেটা আমরা একটু দেখব। যাওয়ার কারণটা হচ্ছে এই যে দেখো, দ্য অথর চেঞ্জ ডিরেকশন ইম্পালসিভলি মানে হচ্ছে হঠাৎ পরিকল্পনা করে, হ্যাঁ হঠাৎ ইচ্ছা হয়, তার ইচ্ছা হয়েছে যে এই আবহাওয়ায় আমার মনে হয় না যে আমি বাসায় পৌঁছাতে পারবো, এই জন্য তিনি কি করেন, হুট করে, এই যে ইম্পালসিভলি মানে হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেয়, হঠাৎ সিদ্ধান্তে তিনি মূলত ওইখান থেকে এক্সচেঞ্জ করেন অ্যান্ড ডিসাইডেড টু ভিজিট এ ফ্রেন্ড, এবং ওই মুহূর্তে তার বন্ধুর সঙ্গে সে দেখা করেন, মানে বন্ধুর বাসায় চলে যান। দিস চেঞ্জ অফ প্ল্যান আনটাইমলি, এই যে প্ল্যান আনটাইমলি অসময়ে তিনি যে এই যে পরিকল্পনা করলেন, তিনি যে মানে প্ল্যান চেঞ্জ করলেন, সেভড হিম তাকে রক্ষা করলো, ফ্রম দ্য সাইক্লোনস ওর্স্ট ইফেক্ট, মানে সাইক্লোন যে ঘটেছিল সেটার যে একটা বাজে প্রভাব থেকে তাকে রক্ষা করেছিল। এখন বলতে পারো যে স্যার বন্ধুর কাছে যাওয়ার জন্য যে পথ পরিবর্তন করলেন, এতে তো উনি কিছু সাময়িক সময়ের জন্য বাঁচছিলেন, বাট উনি তো এটাকে প্রত্যক্ষ করেছেন। এখন বিষয় হচ্ছে দেখো, উনি যদি রাস্তায় থাকতেন, ওনার বাসায় যেতে হয়তো সময় লাগতো, এখন বাসায় যাওয়ার সময় লাগতো এটা বুঝলাম, প্লাস হচ্ছে পাশাপাশি উনি যে রাস্তা ধরে যাচ্ছিলেন বাসায় যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তায় কিন্তু কি হচ্ছে, সাইক্লোনটা আঘাত এনেছিল। সো ওইখানে যদি থাকতো, এমনও হতে পারতো হয়তো এইখানকার যে অথর বা লেখক আছেন তিনি হয়তো মৃত্যুবরণ করতে পারতেন। এখানে 30 জন মারা গেছেন, 30 জনের জায়গায় 31 জন হতে কিন্তু প্রকৃতি খুব একটা দয়া দেখাতো না, 31 জন করতে, তাই না, দয়া দেখাতো না। তো যার কারণে এই হুট করে তিনি যে ভিজিট করেন, বন্ধুর বাসায় যান, তারপরে সেই বন্ধুর বাসা থেকে আবার বের হয়ে তিনি বাসায় যেতে চান, কিন্তু সেই পথ দিয়ে যেতে চান যে পথ দিয়ে তিনি কখনো যাননি। এখন যেতে নিয়ে হুট করে তার কি মনে হয় যে না, আমি মনে হয় এই পথ দিয়ে যেতে পারবো না, উনি কি করেন একটা বিল্ডিংয়ে আশ্রয় নিতে চান, সেটাও আটকানো ছিল। তারপরে পরবর্তীতে পাশের একটি বিল্ডিংয়ের ব্যালকনিতে তিনি অবস্থান করেছিলেন। আসলে সব কিছুই হয় না কিছু না কিছু শিক্ষা দেওয়ার জন্য, ডিসকাস করার জন্য। এমনও তো হতে পারে উনি এইটি ঘটনার জন্য যদি উনি প্রত্যক্ষ না করতেন, তাহলে হয়তো আজকে আমরা জানতেই পারতাম না যে এরকম একটা দুর্ঘটনা হয়েছিল, তাই না? তারপরে এই অংশটুকু আমাদের শেষ, ডি নম্বর আমাদের শেষ। আমরা চলে যাব ই নম্বরে। ই নম্বরে কি দেওয়া আছে দেখো, ই নম্বরে বলা হয়েছে, হোয়াট ডিড দ্য অথর সি ফ্লাইং ডিউরিং দ্য সাইক্লোন। ফ্লাইং, কোন জিনিসগুলোকে সে উড়তে দেখলেন সাইক্লোনের সময়, তিনি কোন জিনিসটাকে উড়তে দেখলেন, কোন জিনিসকে উড়তে দেখেছিলেন? দেখো তিনি মূলত উড়তে দেখেছেন ডিউরিং দ্য সাইক্লোন, ওই সাইক্লোনের সময়ে,
সাইক্লোনের সময় তিনি মূলত উঠতে দেখেছিলেন। কাকে উঠতে দেখেছিলেন? আমরা দেখেছিলাম স্কুটি ছিল, তারপরে বাইসাইকেল ছিল। এই যে দ্য অথর স, তিনি দেখলেন। সি এটা স হয়ে গেলে কেন? পাস্ট টেন্সের জন্য স হয়ে গেছে। তাহলে এখানে কি হবে? বাইসাইকেল দেখেছিলেন, স্কুটার দেখেছিলেন, ল্যাম্প পোস্ট দেখেছিলেন, হ্যাঁ। তারপর হচ্ছে শিট অফ করিউগেটেড আয়রন, এক কথাই হচ্ছিল টিন, যেটা আর কি, হ্যাঁ, এই যে টিনের শিট আর কি, টিনের শিটকে তিনি উঠতে দেখেছিলেন। পাশাপাশি ইভেন এন্টায়ার টি স্টল ফ্লাইং থ্রু দ্য এয়ার, মানে সম্পূর্ণ চায়ের দোকানে উড়ে গিয়েছিল, চায়ের দোকানে উড়ে গিয়েছে। দিস সাইট, এই দৃশ্য, সাইট মানে হচ্ছে দৃশ্য, এটা হচ্ছে এখানে নাউন হিসেবে বসছে। এই দৃশ্যটি লেফট হিম অ্যাস্টনিশড, মানে তাকে কি করে ছাড়ে? একদম উদ্বিগ্ন বা অবাক করে ফেলে, অবাক করে ছাড়ে। তারপরে অ্যান্ড টেরিফাইড মানে হচ্ছে ভীত। টেরিফাইড শব্দের অর্থ ভীত। এখানে আমার লেখার সময় দেখো, এখানে টেরিফাইড হয়তো আমরা কিন্তু কোথায়, আমরা কিন্তু সেন্টেন্সের মধ্যেও কিন্তু পেতে পারি, তাই না? আবার টেরিফাইড থাকলে আবার টি ই ডাবল আর থাকলে বসিয়ে দিও না। টেরোরিস্ট বানানো কিন্তু দেখতে একই রকম। তিনি কিন্তু টেরোরিস্ট দেখে ভয় পান নাই, হ্যাঁ, তিনি টেরোরিস্ট হয়ে উঠেন নাই, তিনি টেরিফাইড হয়েছিলেন, ভীত হয়েছিলেন। আমাদের প্রথম প্রশ্নগুলো শেষ, আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাব। দ্বিতীয় প্রশ্নে যদি একটু খেয়াল করি আমরা, দেখো, হাউ ডিড দ্য অথর সেভ হিমসেলফ ডিউরিং দ্য সাইক্লোন? সাইক্লোনের সময় লেখক নিজেকে কিভাবে রক্ষা করেছিলেন? লেখক নিজেকে তো রক্ষা করেছিলেন, তাই না? রক্ষা না করলে তো আমরা জানতে পারতাম না। তিনি কিভাবে রক্ষা করেছিলেন? রক্ষা করার মাধ্যমটা ছিল দ্য অথর টুক শেল্টার, তিনি আশ্রয় নিয়েছিলেন। তিনি কি করেছিলেন? তিনি মূলত আশ্রয় নিয়েছিলেন। কোথায় আশ্রয় নিয়েছিলেন? তার আশ্রয় নেওয়ার জায়গা কোথায় ছিল? তার আশ্রয় নেওয়ার জায়গাটা ছিল হচ্ছে পাশের একটি ভবন। ইন এ স্মল বেলকনি অফ এ বিল্ডিং, একটি অনির্দিষ্ট, যে এ আছে মানে অনির্দিষ্ট, অজানা একটি বিল্ডিংয়ের ছোট্ট একটি ব্যালকনিতে আশ্রয় নেন বা বারান্দায়। শি ক্রাউসড ডাউন, তিনি মাথা নিচু করে বসে থাকেন। অ্যান্ড রিমেইন্ড স্টিল, এভাবেই ছিলেন কতক্ষণ পর্যন্ত? আনটিল দ্য সাইক্লোন পাস্ট, সাইক্লোন যতক্ষণ সরে না যায়। সাইক্লোন একটা জায়গায় বেশিক্ষণ থাকে না, এক জায়গা দিয়ে যাবে, সেই জায়গার সামনে যা পড়বে সেটাকে সে নিয়ে চলে যাবে, সে ওইখানে কাউকে অ্যালাউ করবে না, মানে সে ওইখানে রাজা, এক কথা। যে জায়গা দিয়ে যাবে সে জায়গায় সে চিহ্ন রেখে যাবে যে আমি এখান দিয়ে গেলাম। আচ্ছা, বি নম্বর হয়েছে না আমাদের? হ্যাঁ, বি নম্বর পড়ব। হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং আফটার দ্য সাইক্লোন? তিনি কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে ঢুকতে চেয়েছিলেন, কিন্তু সেখানে কাচের দরজা ছিল, তিনি কিন্তু সেখানে ঢুকতে পারেননি। তাহলে তোমাদেরকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে তিনি আশ্রয় নিয়েছিলেন, ওইখানে ঢুকতে চেয়ে ঢুকতে পারেননি, পরে সেখান থেকে ফিরে পাশেই একটি অজানা বিল্ডিংয়ের তোমার কি ব্যারিকেড ওভারটেক করে তিনি ওইখানে গিয়ে শুয়েছিলেন বা বসেছিলেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? কিভাবে তিনি এখানে মানে ওই অবস্থায়, সাইক্লোনের পরে প্রশাসনিক ভবনের অবস্থা কী ছিল? এই যে আমরা দেখেছি কাজগুলো ভেঙেছিল, সেখানে মানুষগুলো আহত হয়েছিল, তাই না? একটু বড় প্রশ্ন। দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওয়াজ সিভিয়ারলি ড্যামেজ। সিভিয়ারলি শব্দের অর্থ হচ্ছে মারাত্মকভাবে। এই যে সিভিয়ারলি ড্যামেজড মানে মারাত্মকভাবে কি হয়েছিল? ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। অ্যান্ড দ্য গ্লাস ফ্রন্টেড এন্ট্রেন্স, গ্লাস ফ্রন্টেড মানে কি দিয়ে তৈরি? কাচের তৈরি, তাই না? কাচের, দ্য গ্লাস ফ্রন্টেড এন্ট্রেন্স, হ্যাঁ, কাচের তৈরি দরজাগুলো ওয়াজ শ্যাটার্ড মানে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। আমরা এর আগে তোমার যে এই শব্দটা পেয়েছিলাম, তাই না? তারপরে দেখো, মেনি পিপল স্ট্যান্ডিং দেয়ার, সেখানে দাঁড়িয়ে ছিল সেই মানুষগুলো, ওয়ার ইনজুর্ড মানে সেখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলো। প্রথমত তিনি যখন দেখেছিলেন, প্রথমবার যখন দেখেন তখন কিন্তু দেখেছিলেন যে সেখানে মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু পরবর্তীতে যখন দেখেন তখন তারা কি ছিল? সবাই ইনজুর্ড ছিল। কিসের মাধ্যমে? বাই দ্য শার্ড অফ ব্রোকেন গ্লাস। এই শার্ড মানে হচ্ছে টুকরো কাচ, তাহলে ভেঙে যাওয়া কাচের টুকরো, ভেঙে যাওয়া গ্লাসের টুকরো কাচে তারা সবাই আহত হয়েছিল, তাই না? তারা সবাই আহত অবস্থায় ছিল, তো এই জন্যই তারা সবাই আহত ছিল। এখানে বি নম্বর অ্যান্সারটা আমরা এইভাবে দিতে পারি। প্রথমত ওইটার কি সেটি কি হয়েছিল? ড্যামেজড হয়েছিল, তার গ্লাসের যে অবস্থা ছিল হচ্ছে সেটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল, এবং টুকরের ফলে কি তৈরি হয়? শার্টস তৈরি হয়। সেই শার্টসগুলো মূলত সেইখানে দাঁড়িয়ে থাকা মানুষগুলোকে আহত করেছিল। এর ছিল বি নম্বর প্রশ্ন। আমরা সি নম্বর প্রশ্নে যাব। সি নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সি নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হেডলাইন ডিড দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আফটার দ্য সাইক্লোন? হোয়াট হেডলাইন ডিড দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট আফটার দ্য সাইক্লোন? তাহলে এখানে কি হলো যে কোন হেডলাইনটা মূলত কি সাইক্লোনের পরে কি হেডলাইন ছাপা হয়েছিল? দ্য টাইমস অফ ইন্ডিয়া কি হেডলাইন ছেপেছিল? তাহলে সেই হেডলাইনটা কি ছিল? হেডলাইনটা ছিল এরকম
দ্য টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টেড, তারা মূলত রিপোর্ট করেছিল 30 ডেড, 700 হার্ট অ্যাজ সাইক্লোন হিটস নর্থ দিল্লি, নর্থ দিল্লি, হ্যাঁ এটা হচ্ছিল উত্তর দিল্লিতে মূলত আঘাত এনেছিল এবং সাইক্লোন আঘাত এনেছিল এবং সেই আঘাতে 700 জন আহত হয়েছেন, 30 জন মৃত্যুবরণ করেছেন। দিস হেডলাইট ওয়াজ হাইলাইটেড দ্য ডিভাস্টেটিং ইম্প্যাক্ট অফ দ্য সাইক্লোন। তাহলে এই শিরোনামে মূলত সাইক্লোনের ধ্বংসাত্মক প্রভাবকে ফুটিয়ে তোলা হয়েছিল। এখানে কি হবে, হাইলাইটেড, তোলা হয়েছিল, পাস্ট টেন্স, এটা হচ্ছে তোলা হয়েছিল। ঠিক আছে, এরপরের প্রশ্নে যদি আমরা যাই, ডি নম্বর প্রশ্ন, হোয়াট লেসন ডিড দ্য অথর লার্ন ফ্রম দিস এক্সপিরিয়েন্স, লেখক আসলে এখান থেকে কি শিক্ষা নিলেন? আসলে কি শিক্ষা বলতো? ইম্পালসিভলি বা হচ্ছে আমরা কি হঠাৎ করে যে ডিসিশনগুলো নেই সেগুলো কিছু কিছু সময় এটা সত্য হতে পারে, তাই না? এই যে এখানে কি বলেছে, এই যে দেখুন, দ্য অথর লার্ন দ্যাট, অথর তিনি এখান থেকে কি শিখলেন? অথর এখান থেকে শিখতে পেলেন যে আমাদের জীবনে ঘটে যাওয়া কিছু সিদ্ধান্ত, আমাদের জীবনে কিছু ঘটে যাওয়া সিদ্ধান্তগুলো কেমন। দ্য অথর লার্ন দ্য আনপ্রেডিক্টেবলি অফ নেচার, আনপ্রেডিক্টেবিলিটি অফ নেচার মানে হচ্ছে কি, আনপ্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে অনিশ্চয়তা, প্রকৃতি কখন কেমন আচরণ করে বলা যায় না। অ্যান্ড হাউ লাইফ ক্যান চেঞ্জ, জীবন কিভাবে পরিবর্তন হয়, ইন অ্যান ইনস্ট্যান্স, সেটাও মূলত বলা যায় না। এটা হচ্ছে তিনি শিখলেন যে আনপ্রেডিক্টেবিলিটি অফ, অনিশ্চয়তা, প্রকৃতির অনিশ্চয়তা এবং জীবন কিভাবে পরিবর্তন হয় এক মুহূর্তের মধ্যে, সেটারও নিশ্চয়তা তিনি বুঝতে পারলেন। দিস এক্সপেরিয়েন্স, এই যে অভিজ্ঞতা, টট, টিচার পাস ফ্রম টট হিম, তাকে শিখালেন দ্য ইম্পর্টেন্স অফ বিইং কশাস, কশাস শব্দের অর্থ হচ্ছে সতর্ক, হ্যাঁ এখানে সতর্ক থাকার গুরুত্ব বুঝালেন। ডিউরিং সাচ ইভেন্টস, এই ঘটনার পর থেকে তিনি কি করেন, এই ঘটনার পর থেকে সকল পরিস্থিতিতে সতর্ক থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছিল এই ঘটনার মাধ্যমে, হয়তো স্রষ্টা তাকে সতর্ক করে দিয়েছিল। এটা ছিল তার জীবনের একটা লেসন। আর সবার শেষের প্রশ্ন, আমরা সবার শেষ প্রশ্নে চলে আসছি, সেটা হচ্ছে প্রশ্নটা একটু দেখে, হোয়াট ওয়াজ দ্য অথর্স ইমোশনাল স্টেট আফটার দ্য সাইক্লোন, তার মানসিক অবস্থা কি হয়ে গিয়েছিল? তিনি ডেইজ হয়ে গিয়েছিলেন, হি ওয়াজ ইন আ ডেইজ, তাই না? এবং তার এখানে কি ছিল, এই যে দেখো, দ্য অথর ওয়াজ ডামফাউন্ডেড মানে কি, তাকে একদম হতবিহ্বল হয়ে যাওয়া, তিনি একদম কি বোকার স্বর্গে চলে গিয়েছিলেন এরকম। অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, এবং তিনি কি করেছিলেন, হার্টছিলেন, ইন এ ডেজ, হতবিহ্বল অবস্থায়। আফটার ওয়াইটনেসিং, আইএনজি অবশ্যই দিতে হবে, কারণ এই যে আফটারের পরে, আফটার প্রিপোজিশনের পরে ভার্বের আইএনজি হয়। এটা যদি কনজাংশন হতো তাহলে সমস্যা হতো না, কিন্তু এটা এখানে প্রিপোজিশন, দ্যাটস ওয়াই এখানে আইএনজি যুক্ত হবে। দ্য ডিস্ট্রাকশন, এই যে এই ধ্বংস দেখার পরে মূলত তিনি কি হয়েছিল, হতবিহ্বল হয়ে গিয়েছিলেন। হি কুড নট, তিনি পারেননি, বিলিভ, হি কুড নট বিলিভ হাউ ক্লোজ হি হ্যাড কাম টু বিইং সিরিয়াসলি ইনজুর্ড, মানে তিনি বিশ্বাসই করতে পারেননি তিনি আসলে কতটা কাছাকাছি এসে পড়েছিলেন, মানে মারাত্মকভাবে আহত হওয়ার কতটুকু কাছে এসে পড়েছিলেন। এখান থেকে মনে রাখতে হবে ডামফাউন্ডেড, এখান থেকে মনে রাখতে হবে ইন এ ডেইজ, এখানে মনে রাখতে হবে হচ্ছে এই যে ওয়াইটনেসিং, তোমাকে মনে রাখতে হবে হচ্ছে এই যে হাউ ক্লোজ হি হ্যাড কাম টু বিইং সিরিয়াসলি ইনজুর্ড। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত তোমাদের ইংলিশ ইনস্ট্রাক্টর ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে তোমরা যখন ক্লাসটা করবা সেই ক্লাসটি তোমাদের জন্য খুব বেশি উপকারী হবে। বারবার দেখবে, বুঝতে না পারলে বারবার দেখবে। এই ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে বলে বিশ্বাস রাখছি। পরবর্তী কোনো এক ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আমার জন্য দোয়া রাখবা, আমাদের সবার জন্য দোয়া রাখবা। আসসালামু আলাইকুম।